আপনার বুড়ো আঙুল আর মধ্যমাতে যদি স্পর্শ লাগে তাহলে ভাববেন ওটা পিত্ত প্রকৃতির মানুষ। যদি দেখেন স্পর্শটা ওভারল্যাপ করে যাচ্ছে, মানে একটা আঙুল আর একটা আঙুলের উপরে উঠে যাচ্ছে, তাহলে সেটা বাত প্রকৃতির মানুষ। আর যদি মধ্যিখানে ফাঁক থাকে তাহলে কফ প্রকৃতির মানুষ। এবার আসি যে আমাদের আঙুলের অঙ্গুষ্ঠটা হচ্ছে অগ্নি, তর্জনী হচ্ছে বায়ু, মধ্যমা হচ্ছে আকাশ, অনামিকা হচ্ছে পৃথিবী, আর কনিষ্ঠা হচ্ছে জল। বাস্তু আমরা একটু, আমি এই জিনিসটাকেই এরপরে আমি একটু যেগুলোকে একটুখানি বলা দরকার আমার মনে হয়, তারপরে আমি আবার ডিটেলসে যাব। সেটা হচ্ছে প্রাণ বা জীবন, প্রাণ বা জীবন এবং পরিবেশের মধ্যে সেতুর কাজ করে বাস্তু। তো মূলত বলা যায় পরিবেশের শক্তিসমূহ এবং জীবনের বিস্তৃত অধ্যায় হলো বাস্তু বিজ্ঞান, যেটা আবার দুটি ভাগে বিভক্ত: প্রাকৃতিক এবং মনুষ্যকৃত। প্রাকৃতিক হচ্ছে মহাজাগতিক, গ্রহগুলির গতি এবং ভৌগোলিক। আর মনুষ্যকৃত হচ্ছে গৃহ নির্মাণ, দূষণ, বিকিরণ, এইগুলো। তো বাস্তুবিজ্ঞানের অধ্যয়ন করতে গেলে আমাদের মনোযোগী হতে হবে পরিবেশের শক্তিগুলোর প্রতি। আবার মানুষের দ্বারা সৃষ্ট শক্তিগুলোকে জানতে না পারলে আমাদের জ্ঞান সম্পূর্ণ হবে না। মানবিক ক্রিয়া শক্তি দুই ভাগে বিভক্ত। মানবিক ক্রিয়া শক্তি দুভাগে বিভক্ত: ভৌত শরীর, সূক্ষ্ম শরীর। ভৌত শরীরের মধ্যেই হচ্ছে পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। আর সূক্ষ্ম শরীরের মধ্যে হচ্ছে শরীরের বৈদ্যুতিক, তাপীয় এবং চৌম্বকীয় শক্তি। আর এই দুটোকে গঠন করছে শক্তি অক্ষের দ্বারা। মহাজাগতিক শক্তি এবং ভূ শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের প্রভাব ফেলে এই শক্তি অক্ষের ওপর, যা মানব শরীরে নিত্য ক্রিয়াশীল। বাস্তুতে বাস্তু পুরুষের মাথায় প্রভাব পড়ে মহাজাগতিক শক্তির, ব্রহ্মস্থানে ব্রহ্মাণ্ডীয় শক্তির এবং পায়ের স্থানে প্রভাব পড়ে ভূগর্ভীয় শক্তির, যা মানুষের কুলকুণ্ডলিতেও সারা যায়, যেমন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞা, সহস্রার। এই যে আমি বাস্তুর মধ্যে এই যেগুলো রোগ সৃষ্টি এবং রোগের প্রকারভেদের করতে গিয়ে আমরা এবার দিকের দিকে যেতে পারি। দিক আমরা জানি যে এসি এর স্টমাক, এস ইতে আবার কিডনি, ছাকনি হিসেবেও ব্যবহার করছে। তো বিভিন্ন প্রকার বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে SSW বাস্তুতে আমরা জানি যে খুব শক্তিশালী। বাস্তুকে বাস্তুর একটা বিশিষ্ট দিক হচ্ছে SSW। সেটা কেন? সেটা হচ্ছে আমরা সমস্ত ত্যাগ, মায়া, মোহ, সমস্ত ক্ষতিকারক পদার্থ এখান থেকেই বার করতে পারি। এটা ধ্বংস এবং সৃষ্টি দুটোরই প্রতীক। তাই SSW কে আমরা বিশেষভাবে দেখতে দেখতে পাবো। এছাড়াও মানুষের শরীরের মধ্যে রস, মজ্জা, জলতত্ত্ব, মোটামুটি কি ঠিক হচ্ছে না আমি বুঝতে পারছি না। আপনি কিছু সাড়াও দিচ্ছেন, হ্যাঁ করছেন না, না করছেন না, আমি বলে যাচ্ছি। ঠিক আছে কি স্যার? আপনি বলে যান। আচ্ছা, আমরা SW তে দিয়ে আমরা দেখি শীত দ্বারা। তো এই বিভিন্ন আমাদের মধ্যে রোগ, রোগের বিকার এবং সেটা সমাধান আমরা এই বাস্তুর মধ্যে দিয়ে আমরা করতে পারি। তার দিক নির্দেশ করে তার কে আমরা বিভিন্ন ভাবে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটায় যদি আমরা দেখি ESE তে যে আমরা যদি দেখি তাহলে দেখবো যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা কিডনি বা আপনার লিভার, এই সমস্ত আবার প্রবলেম হয়। এসির ক্ষেত্রে কিন্তু কিডনি বা লিভারে কিন্তু খুব প্রভাব পড়ে। হার্টের পক্ষে পড়ে সাউথ ওয়েস্ট মানে SW,
হার্টের পক্ষে পড়ে। ও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম ব্রেনের ক্ষেত্রে, যেমন বললাম প্রথমেই বললাম, বাস্তুকে আমরা দেখতে পারি, বাস্তুর প্রভাব মানে এনি নর্থ ইস্ট ব্রেনের প্রভাব পড়ে যে কোনো ভাবেই। যেখানে যেখানে ডিস্টার্ব হয় কোনো ভাবেই, সে মানে জড়তত্ত্বের জায়গায় যে কোনো অন্য কোনো তত্ত্ব এসে যায়, হ্যাঁ, সেইখানে আমরা দেখতে পাই। উন্নত অগ্নিতত্ত্ব ভীষণভাবে মারাত্মক ক্ষতি করে সেই সমস্ত জায়গায়। এছাড়াও ওই আগের দিন একটা কথা বলা হয়েছিল যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা ভুলে যাই। মানুষের শরীরে সবচেয়ে প্রথম যে ক্ষতিটি প্রথম থেকে শুরু হয় সেটা মনে হয় ওই দাঁত থেকে। হ্যাঁ, দাঁত উপড়ে ফেলবো, দাঁত দিয়ে চেনা যায়, মানে দাঁতের দিয়ে দেখানো হাসি, সেটাও আমরা ওই বাস্তুর মধ্যেই পাবো, SSW দিয়ে। তাই এই আহ, যে তত্ত্বগুলো, এগুলো বিশেষভাবে আমাদেরকে প্রভাবিত করে, প্রভাব ফেলে আমাদের ওপর, যা আমাদের দেহ গঠিত যে অঙ্গগুলি আছে তা বিশেষভাবে প্রভাবিত হয় এই সমস্ত বাস্তু বাস্তুজাত প্রাকৃতিক এবং মনুষ্যকৃত মানুষের সৃষ্টির দ্বারা। স্যার বলুন। সুন্দর হয়েছে, খুব ভালো বলেছেন। নতুন ব্যাচের মধ্যে আর কেউ? থ্যাংক ইউ স্যার। নতুন ব্যাচের মধ্যে আর কেউ আছেন? সৌমেন বাবু, আপনি এটা কোন বইতে পেয়েছেন বা কোনটা দেখে বললেন এখন? কোনটা? এখন যে ব্যাখ্যাটা এটা পিডিএফ? এটা এই যে এই বইটা হচ্ছে আপনার বিশ্বকর্মা প্রকাশ, কিছুটা পাওয়া আছে মধ্যে। কোথায় পেলেন? বিশ্বকর্মা প্রকাশ বইটা আছে আমার কাছে। কোথা থেকে কিনেছেন? আর হ্যাঁ, কোথা থেকে কিনেছেন? কি অনলাইন? বললেন বুঝতে পারলাম না। বলছি অনলাইন নিয়েছেন? অনলাইন দিয়ে কিনেছি, হ্যাঁ, অনলাইন অনলাইন অ্যামাজন দিয়ে কিনেছি। বাংলায়? না না, বাংলায় না। হ্যাঁ, সেটাই। বাংলায় নেই। বাংলায় পাবো কি করে? এই তো মহর্ষি অভয় কাট্টায়নি বই, বাংলায় নেই তো। বুঝতে পেরেছি, সেটাই ভাবছি। এ ভাষা তো আপনার ভাষা নয়। বেশ। তো তারপর কি পড়া যাবে আজকে? আর লাস্ট কি পড়েছিলাম? এটাই পড়া হয়েছিল স্যার, বাস্তুর সঙ্গে শরীরের সম্পর্ক। কিন্তু এইটা আপনি বলেছিলেন আর একটু বিশদভাবে বলবেন, কারণ এই বাস্তুর পরের চ্যাপ্টারটি আছে বাস্তু ও পরিবার, তারপরে চ্যাপ্টার হচ্ছে বাস্তুর উপর ব্যক্তির ক্যারিয়ার। তো বাস্তুর সঙ্গে রিলেটেড সবকটাই, পরিবার, ব্যক্তি, ক্যারিয়ার। তো এটাকে আমার মনে হয় একটুখানি এগিয়ে নিয়ে যাওয়া দরকার। পরিবার, বাস্তু, ক্যারিয়ার, আর কিছু বলেনি? গত সপ্তাহে তো এইটুকু তো শেষ হয়নি। না না, বলছি এর পরের চ্যাপ্টার গুলো আছে পরিবার, তারপরে চ্যাপ্টার হচ্ছে বাস্তুর উপর ব্যক্তির ক্যারিয়ার। না, আগের সপ্তাহে যেটা করানো হয়েছিল সেটা হচ্ছে বাস্তুর শরীরের যে প্রভাব তার প্রাথমিক স্তরটা, কিন্তু এটার আরেকটু বোধহয় ডিটেল আছে। হুম। শুধুমাত্র একটা দিক নয়, আরো একাধিক দিক এটার উপর ডিপেন্ড করে। সেটা আমাদের মানে আগের ব্যাচটা করিয়েছিলেন আপনি, হুম। ওইটাই বোধহয় করাবেন বলেছি। ঠিক। তো এইবার আর বায়ুগুলো নিয়ে বলবেন বলেছিলেন, ওই প্রাণ অপান এইগুলো। হ্যাঁ স্যার, এইটা বলবেন। হ্যাঁ,
অবশ্যই বলবো। যেখানে আমরা শেষ করেছিলাম, এখানে শেষ করেছিলাম তো। হ্যাঁ, এইবার এর পর থেকে পারমিতা দি বলবে। আমি কি বলবো স্যার? আপনার তো ক্লাস হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা হ্যাঁ, হয়েছে, ঠিক ঠিক ঠিক। একটু বুঝেছি। হ্যাঁ, যতটুকু তবু বুঝেছি। আমার মতোই, হ্যাঁ আমার মতো করেই আমি যেটুকু বুঝেছি সেটুকু বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে কিডনিটা দেখা যাচ্ছে, আমরা কিডনিতে এর আগের দিন যেটুকুনি পড়েছিলাম তার উপরে কিডনিতে নর্থ ইস্ট বা এনএনির কোনো প্রভাব আমরা এর আগে দেখিনি। হুম, শুধু ইএসি এসি ওই পার্টটুকুর প্রভাবটাই দেখেছিলাম। অ্যাকচুয়ালি কিডনিতে বলে না, নর্থ ইস্ট আর এনএনি এই দুটো জায়গা খারাপ হলে সব জিনিসই খারাপ হতে থাকে। যে কোনো শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে সেটার প্রভাব পড়ে। শুধু কিডনি বলবো না, বা শুধু হার্ট বা লাংস বা এনিথিং, হ্যাঁ সবকিছুর উপরেই নর্থ ইস্ট আর এনএনি। নর্থ ইস্ট হচ্ছে মাথা থেকেই সব রোগের শুরু হয় না, আমাদের যে কোনো মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করে তো মাথা। ব্রেনটা যদি ম্যাডাম, ঠিক না ভুল হলো থাকে, মনে হয়, আমার মনে হয় পেট থেকে শুরু হয় সব রোগের ব্যাপার। না না না, একদমই না। হ্যাঁ, পেট থেকে হ্যাঁ, শুরু নয়? হবে না। পেট থেকে শুরু হবে, আপনার নার্ভাস সিস্টেমটার মানে মূল কেন্দ্রটাই বসে আছে মাথায়। মাথায় সবকিছু কন্ট্রোল করছে, কন্ট্রোলার যে জিনিসটা সেটা হচ্ছে মাথা। কি স্যার ভুল বলছি? না, এখানে বুঝতে হবে, উনি যেটা বললেন পেট থেকে সমস্ত রোগ সৃষ্টি হয়, এটা ঠিক কথাই। পেটে হ্যাঁ, যখন সেটা আমাদের অন্য। হজম ক্রিয়া গন্ডগোল হয় তখন সেই প্রভাবটা ডিরেক্ট আমাদের নার্ভাস সিস্টেমে গিয়ে পড়ে। হ্যাঁ, সেটা একটা পার্ট, কিন্তু স্যার নার্ভাস সিস্টেম খারাপ হয়ে গেলে তখন কিন্তু সব রকম মানে পেট নয়, হ্যাঁ, তখন পেট বুক হাত পা সবই একসঙ্গে যায়। নার্ভাস সিস্টেম কিন্তু এটাই সবটাই আমি যায়, বলতে ঠিক। চেয়েছি। হুম, একদম নার্ভাস সিস্টেমটাই তো পুরো কন্ট্রোলার হ্যাঁ, বডির। হুম, বডির যে কোনো মানে সেই ইমিউনিটি ঠিক থাকার জন্য হচ্ছে এনএনি, আর এনি হচ্ছে মাথা। মাথা মানে সবকিছুর মানে নার্ভাস সিস্টেম বলুন, সবকিছু শরীরকে যে কোনো রকম ভাবে প্রভাবিত করার সব থেকে বেশি ক্ষমতা রাখে মাথা, আমার হুম, আমি যেটুকু বুঝেছি। ঠিক। সেই জন্যই এনএনি আর এনি এই দুটো রিজিয়ন যদি ঠিক না থাকে, তার সঙ্গে হয়তো এসি বা ইএসসি তে সমস্যা থাকলো, অথবা খুব বেশি এসি ইএসসি তে সমস্যা থাকলো না, কিন্তু এনি এনএনি একদমই খারাপ, সেক্ষেত্রেও কিন্তু কিডনির রোগ হতে পারে। হুম, এটাই হচ্ছে মূল বক্তব্য আমার। হুম, হ্যাঁ, এনি আর এনএনি, এনি হচ্ছে ইমিউনিটির জায়গা আর মাথায় হচ্ছে সমস্ত কিছু কন্ট্রোলিং, সেই হিসেবে ওর দুটো যুক্ত হলো। সিমিলারলি আপনার হার্টের জন্য সাউথ ইস্ট ইস্ট, হ্যাঁ এগুলো যেরকম ইম্পর্টেন্ট ছিল, তার সঙ্গে ওই একইভাবে এনি আর এনএনি এইরকম ভাবে আপনি প্রত্যেকটা অর্গানের যেখানে যেটা ছিল, এই যে এই প্যানক্রিয়াসে ইএসি, হ্যাঁ তার সঙ্গে এনএনি এনি, এনএনি এনি প্রত্যেকটার উপরেই প্রভাব ফেলছে। যদি এনএনি এনি ঠিক থাকে, তারপরে ওই জায়গাগুলো খারাপ হলে যতটা না প্রভাব পড়বে, কিন্তু ওই জায়গাগুলো খারাপ হওয়ার সঙ্গে এনএনি এনি খারাপ থাকলে আরো অনেক বেশি প্রভাব পড়বে। এটাই স্যার স্যার আমি আমাদের একটা বুঝিয়েছিলেন। বেসিকই বুঝতে পারিনি, একটু যদি আমাকে হেল্প করেন। যে কোনো কেউ হেল্প করলেই হলো, কারণ আমরা কিডনির ছবিটা নিচে আমরা যে দেখছি ইএসি অর এসি দিয়ে গ্রেটার দ্যান সিম্বল দিয়ে এনএনি এনি, না, সরি গ্রেটার দ্যান সিম্বলটা হচ্ছে অন্য কারণে, মানে ওটার সঙ্গে অ্যাডিড, আমি আচ্ছা ওটাই বলছিলাম। মানে ঠিক আছে। ইএসি এসি কিডনির জন্য মানে খারাপ হলে, ইএসি এসি খারাপ হলে কিডনিটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে যেরকম, কিন্তু হয়তো ইএসি এসি অতটাও খারাপ হয়নি, অল্প খারাপ হয়েছে বা সামান্য কিছু প্রবলেম আছে, তার সঙ্গে এনে নিয়ে খুব খারাপ আছে, তখন আপনার অটোমেটিক্যালি রোগ ধরবেই শরীরে। এটাই থ্যাংক ইউ, বলতে চাইছি। একদম হ্যাঁ, ক্লিয়ার ওই হয়ে গেল। গ্রেটার দেন সাইনটা গ্রেটার কিছু না, ওটা এনিটাকে অ্যাড করা হচ্ছে। এই দাঁতের জন্য যেমন সেদিন আগের দিন আলোচনা হলো এসএসডব্লিউ, লাস্ট শেষ করুন। এসএসডব্লিউটা দাঁতের জন্য যেমন ভাবে প্রয়োজনীয়, তেমনি এনএনিটাও সেই সিমিলারলি। দাঁতের তলাতেও তো নার্ভ রয়েছে, ইমিউনিটি সিস্টেম খারাপ হলেও তো দাঁত খারাপ হবে, অটোমেটিক ভাবেই আপনার সেই এনএনি চলে আসছে এসএসডব্লিউর সঙ্গে। সিমিলারলি ব্লাডের ক্ষেত্রে ধরুন নর্থ, হ্যাঁ
সেই নর্থের সঙ্গেও এনি এনেনি সবকিছু যুক্ত আছে। ব্লাড হচ্ছে, সার্কুলেশন হচ্ছে, সেই হিসেবে নর্থের দিকটা ব্লাড ধরছি। এবার নর্থের সঙ্গে এনি এনেনিকেও সুস্থ রাখতে হবে, তবেই ব্লাড রিলেটেড সমস্যা আসবে না। এবার ওই মানে স্যার ওই ইয়েগুলো দিলে ভালো হয়, ওনাদের বুঝতেও সুবিধা হবে। কোনটা? ছবিগুলো, ছবি যে তো কটা আছে। ছবি আছে। হ্যাঁ, না দাঁতটা তো বললাম, এসএসডব্লিউ ছিল শুধু, আগের দিন বলা হয়েছিল। এর সঙ্গে এনি এনেনি প্রত্যেকটা জিনিসেই তাই, চোখ ছিল নর্থ ইস্ট, এর সঙ্গে এনএনিটা যুক্ত হবে, আবার ইএনিটাও যুক্ত হবে। এবার ইএনি কেন, এনির দুপাশে দুটো জিনিস, একটা এনএনি আর একটা ইএনি। এবার চোখও তো আমাদের দুপাশে দুটো, একটা বাঁ চোখ একটা ডান চোখ। হ্যাঁ, এবার যদি এনি খারাপ হলো, তার সঙ্গে এনি ইএনি এনএনি সবকটাই একসঙ্গে খারাপ হলো, তখন দেখা যাবে যে কোনো একটা চোখের ওপর যেটা বেশি খারাপ, তার বাঁ চোখে হয়তো এনএনি খারাপ বেশি খারাপ হলে বাঁ চোখের ওপর বেশি প্রভাব, ইএনি বেশি খারাপ হলে ডান চোখের ওপর বেশি প্রভাব পড়লো। সিমিলারলি লাংসের জন্য ইস্ট ইএনির সঙ্গে এনএনি এনি, ব্রেনের জন্য এনির সঙ্গে এনএনি ডাব্লিউএনডব্লিউ এসএসডব্লিউ। এসএসডব্লিউটা আগের দিনই কথা হয়েছিল, সব থেকে বেশি স্ট্রংগেস্ট জায়গা এবং সব থেকে বেশি পরিশ্রমের জায়গা, কন্ট্রোল করতে পারে, স্ট্রং জায়গা। ব্রেনও সেরকম আমাদের খুব স্ট্রং জায়গা। সেই জায়গা থেকে ব্রেনটাও যদি, এনি তো ব্রেনের মেইন জায়গা, সেটা তো অতি অবশ্যই ব্রেনের জন্য ভীষণই মানে প্রয়োজনীয় জায়গা। এবার এর সঙ্গে এসএসডব্লিউটা ওই জন্যই যুক্ত যে সব থেকে স্ট্রং জায়গাটাকে আরো স্ট্রং রাখতে গেলে এসএসডব্লিউটা ঠিকঠাক রাখতে হবে, না না হলে ম্যাডাম, কিন্তু ম্যাডাম একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, শুধু এসএসডব্লিউটা স্ট্রং জায়গা বলে শুধু নয়, এসএসডব্লিউটা এমন একটা জায়গা সেটা হচ্ছে ত্যাগের জায়গা, মায়া মোহ মায়া সবকিছু, এবং মমতা এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় এবং কথা, এটা ধ্বংস এবং সৃষ্টি দুটোই করতে পারে। একদম একদম, এটা ঠিক আছে, মানে অ্যাট্রাকশন সেই কারণে কমানোর জন্য গুরুত্বপূর্ণ। সব থেকে বেস্ট জায়গা। আর ডাব্লিউএনডব্লিউটা কেন, এটা ডাব্লিউএনডব্লিউ খারাপ থাকলে অবভিয়াসলি আপনার উপর ডিপ্রেশন আসবেই। মনের, আমাদের তো মাথাটায় ব্রেনটাই কাজ করে মনের মানে মনকে কন্ট্রোল করতে। তো ডাব্লিউএনডব্লিউ খারাপ হয়ে গেল মানে তো সেখানে তো, বা আপনি ডাব্লিউএনডব্লিউ তে গিয়ে অটোমেটিক্যালি আপনার ব্রেনকে এফেক্ট করবে ডাব্লিউএনডব্লিউ। সেই জন্যই ডাব্লিউএনডব্লিউ। এনিটা একবার হচ্ছে ব্রেনের জায়গা। হ্যাঁ বলুন। ইন্টেস্টাইনের ছবিটা একবার দেখান না, হজমের ব্যাপারটা এর আগে স্কিপ হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি নোট করছি, ওই জন্য এতটা বিরক্ত করছি। আমরা কেউ বিরক্ত হচ্ছি না ম্যাডাম, আমরা সবাই শিখতে এসেছি এখানে। একদম একদম একদম। ইন্টেস্টাইন তো ছিল ব্রহ্মস্থানে। আচ্ছা, ইন্টেস্টাইন হচ্ছে মানে বডিরও দেখুন মিডল মোটামুটি পোর্শন ইন্টেস্টাইনের জায়গাটা। ইন্টেস্টাইনের জন্য ব্রহ্মস্থান, সঙ্গে কিন্তু এনি এনেনি। ইমিউনিটি খারাপ হলে ইন্টেস্টাইন অটোমেটিক্যালি খারাপ হবে। এনি এনেনি সবকিছুর সঙ্গেই যুক্ত। তো ব্রেনের ব্যাপারটা বুঝতে পেরেছেন তো, কেন মানে এনএনি এসএসডব্লিউ আর ডাব্লিউএনডব্লিউ কে যুক্ত করা হলো। আমি বোধহয় বলে যাচ্ছি, কেউ বোধহয় বুঝতে পারছেন না। আমি একদম পরিষ্কার করে বুঝতে পারছি। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না বুঝতে পারলে আচ্ছা, তো চুপচাপ থাকতাম, বুঝতে পারছি বলেই মানে বারবার করে ওই কোয়ারি না গুলো না না, করা। কোনো সমস্যা নেই। সেটা আমি যতটা জানি, আমি যেটুকু ক্ষমতা আছে সেটুকু মানে বলে দিচ্ছি। আচ্ছা, একদম লাংসের ব্যাপারটা হচ্ছে ইস্ট আর ইএনই। ওই যে প্রাণবায়ু খারাপ হয়ে গেলে লাংসটা, প্রাণবায়ুটা স্যার বলবেন একটু বাদেই। হ্যাঁ, ওই পূর্ব দিকটা হচ্ছে প্রাণবায়ুর দিক, ওই দিকটা খারাপ হয়ে গেলে লাংস অটোমেটিক্যালি খারাপ হয়। তার সঙ্গে যদি আপনার ইমিউনিটি খারাপ থাকে, অটোমেটিক্যালি লাংসের ওপর এফেক্ট করবে। ব্রেনের ওপর এফেক্ট করলেও লাংসের ওপর এফেক্ট আগে পড়বে। সেই এনি এনেনি আসছেই সবকিছুর সঙ্গেই। একদম। হ্যাঁ, সেরকম আপনার যদি মানে এর আগে পড়েছিলাম, আগের দিন বোধহয় প্যানক্রিয়াসটা তো পড়েছি। হ্যাঁ, আর কি ছিল বাকি, স্কেলেটন ছিল এসডব্লিউ এসএসডব্লিউ তে।
হাড়ের গঠন, হ্যাঁ, এসডব্লিউ আর এসএসডব্লিউ তে হচ্ছে হাড়ের গঠনটা মেইন জায়গা ছিল, ঠিক আছে। এসডব্লিউ এসএসডব্লিউ তে হাড়ের গঠনটা সঠিক, ওখানে শক্ত মানে শক্তিটা ওদের বেশি এসডব্লিউ এসএসডব্লিউ, সেই হিসেবে স্কেলেটন আমাদের পুরো শরীরের কাঠামোটা গঠন করছে, সেটা শক্ত হওয়াই দরকার। কিন্তু এনএনিটা খারাপ হলে আপনার ইমিউনিটি সিস্টেম কমে গেলে কি হবে? আর্থারাইটিস ধরবে, ক্ষয়ে যাবে, ভেঙে যাবে হাড়, অটোমেটিক্যালি তো খারাপ হবেই সেই। স্টমাক হচ্ছে এসি, হ্যাঁ, স্টমাক মানে সাউথ ইস্ট, আমরা জানি অগ্নিকোণে, হ্যাঁ, জঠরাগ্নি এই সমস্ত। সেখানে হ্যাঁ যদি এনএনি আর এনি খারাপ হয় তাহলে খারাপ হবে, তার সঙ্গে যদি বেডরুম এসএসডব্লিউ তে হয় তাহলেও কিন্তু পেটের সমস্যা আসবে, হজমের সমস্যা আসবে। এসএসডব্লিউটাও সেখানে জুড়ে যাচ্ছে। যদি বেডরুমটা ধরুন এসএসডব্লিউ তে, তার যে ব্যক্তির পেটের সমস্যা চলছে, এসি খারাপ আছে, তাতে পেটের সমস্যা এলো, এবার সে বসবাস করতে গেল এসএসডব্লিউ তে, অটোমেটিক্যালি তার পেটের সমস্যা আরো বেড়ে যাবে, কেননা জায়গাটা তো বসবাস করার জন্য সঠিক নয়, ওটা তো বর্জন করার জায়গা, সেখানে থাকছে, এমনি এসি খারাপ ছিল। এই যে স্কেলেটনটা হাড় এসডব্লিউ এসএসডব্লিউর জন্য, সেখানে তার সঙ্গে এটা শক্ত করছে, স্ট্রেংথ দিচ্ছে, সব থেকে মানে স্ট্রং জায়গা সব ঠিক আছে, তার সঙ্গে এনি হাড় ভেঙে যাবে, হাড়ের ক্ষয় হয়ে যাবে, এই জায়গাগুলো এসে যাবে যদি এনি খারাপ হয়ে যায়। আর তো হ্যাঁ, স্প্লিন আর ব্লাডার ছিল এনডব্লিউ তে, স্প্লিন আর ব্লাডার ছিল এনডব্লিউ তে আগের দিন শুধু বলা হয়েছিল, এবার তার সঙ্গে ওই একইভাবে এনি যুক্ত। হুম, ম্যাম স্প্লিন আর ম্যাডাম কি গল ব্লাডার, ম্যাডাম একটা প্রশ্ন ব্লাডার জিজ্ঞেস করি ব্লাডার শুধু, ইউরিনাল ব্লাডার। ম্যাডাম একটা প্রশ্ন ইউরিনাল জিজ্ঞেস করি ব্লাডার, শুধু, ওই হ্যাঁ, বলবো? আমি আমার সাধ্য থাকলে আমি নিশ্চয়ই উত্তর দেবো। সেটা হচ্ছে যে আমাদের চামড়াটা কোন জায়গায় পড়ে সেটা আমি জানতে চাইছি। স্কিন স্কিন আমরা স্কিন আউটার লেয়ার, না এটা সংক্রান্ত স্যার কিছু আমাদের জানার নেই, ফলে আমার জ্ঞান সীমিত, স্কিন নিয়ে কোনো কথা হয়নি, আচ্ছা। স্যার এটা বলতে পারবে। তো আরো কয়েকজন বলুক, কেউ কিছু, সবাই চুপ করে শুনছে, দেখছি। মোটামুটি আপনারা যেটা যেটা আগের দিন শিখেছেন সবকিছুর সঙ্গেই এনএনিটাকে যুক্ত করে নেবেন, কারণ এনি হচ্ছে মাথাটাই হচ্ছে কন্ট্রোলার, সবকিছুর বডি সবকিছু কন্ট্রোল করে মাথা, সেই মাথাটা সবসময় যুক্ত থাকবে। আর এনএনি হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার, আপনার ইমিউনিটি কমলে আপনার যে কোনো রোগই তো ধরবে। একদম। হ্যাঁ, এসি এসএসডব্লিউ যেরকম গল ব্লাডারের জন্য ছিল আগের দিন, সেটার সঙ্গে ওই একইভাবে এনএনি যুক্ত হচ্ছে। যে কোনো পজিশন শরীরের খারাপ হবে, এনএনি খারাপ থাকে মানে ধরুন এসডব্লিউ খারাপ বা এসি খারাপ, তাতে যে পোর্শনটা খারাপ হওয়ার কথা যতটা খারাপ নয়, তার চেয়ে বেশি যদি এনএনি যদি খারাপ থাকে আরো বেশি খারাপটা হবে। আমি এইটুকুই বুঝেছি, স্যার এবার বলবেন। সুন্দর হয়েছে। আশা করি এই ব্যাখ্যার পর আমাকে আর নতুন করে ব্যাখ্যা দিতে হবে না, সবাই ক্লিয়ার বুঝে গেছেন। এবার একটা প্রশ্ন আসলো যে স্কিন প্রবলেম কোথা থেকে আসে? হ্যাঁ স্যার। স্কিন প্রবলেম নিয়ে তো আমি আগেও পড়িয়েছি। স্কিন প্রবলেম আসে কোন জায়গা থেকে? কোনো একটা জায়গায় যদি এনএনি না, কোনো একটা জায়গায় যদি আমরা হলুদ কালার রং করে দিই, তারপর স্কিনের প্রবলেম আসে, আলোচনা হয়নি? উত্তর দিক না? হ্যাঁ, তার মানে ব্লাডের সঙ্গে উত্তর দিকটা স্কিনের জন্য একইভাবে রিলেটেড। একদমই তাই। নর্মালি যদি পুরো মানে পার্টিকুলার স্কিনকে দেখি, স্কিনের দিক হচ্ছে সাউথ ওয়েস্ট এবং এসএসডব্লিউ, যেহেতু পৃথিবী তত্ত্ব।
পৃথিবীতত্ত্ব স্কিনকেও দেখে, মাংসকেও দেখে, মেদকেও দেখে এবং হাড়, অস্থি এগুলোকেও দেখছে, কারণ এগুলো পৃথিবীতত্ত্ব দ্বারাই নির্মিত। কিন্তু স্কিনের প্রবলেম যখন দেখব তখন অবশ্যই সেখানে জলতত্ত্বের একটা সংযোগ থাকবে। এবার স্কিন প্রবলেম দুরকম ভাবে আসে। এক তো নর্থে আমি পৃথিবীতত্ত্বকে নিয়ে গেছি, তখনও স্কিন প্রবলেম আসবে, অথবা সাউথ ওয়েস্টে বা পৃথিবীতত্ত্বের জায়গাতে জলতত্ত্বকে নিয়ে এসেছি নীল কালারের মাধ্যমে, তখনও স্কিন প্রবলেম আসে। কেমন? স্কিন প্রবলেম ব্যক্তির তখনই হয় যখন রক্তের মধ্যে কোনো দূষণ থাকে, কোনো জীবাণু থাকে, তখনই স্কিন প্রবলেম হবে, নচেত তো হবে না। আর নর্থ মানেই রক্ত, আর যদি শুধুমাত্র স্কিনকে দেখি তাহলে সেটা পৃথিবী তত্ত্ব, SSW সাউথ ওয়েস্ট। ঠিক আছে, এই অবধি পুরো ক্লিয়ার তো? পুরো জিনিসটা বোঝা গেছে? অনেকটা স্যার, অনেকটা। বাহ, স্যার সবাইকে নাম ধরে ধরে জিজ্ঞেস করুন স্যার। তাহলে আর ক্লাস কমপ্লিট করতে হবে না। কেউ উত্তর দিচ্ছে না স্যার। ঘুমিয়ে পড়ছে। সুপ্রিয়, স্যার বলছি স্যার আগের দিনের রেকর্ডিংটা দিলে ভালো হতো, আগের দিনের ক্লাসটা আমার করা হয়নি। রেকর্ডিং তো দেওয়া আছে। এতক্ষণ কি হচ্ছিল? হ্যাঁ এটা শুনলাম, আগের দিনে এটা শুনলে একটু ভালো হতো, ক্লিয়ার হতো। রেকর্ডিং তো দেওয়া আছে আগের দিনের। রেকর্ডিং সব আপলোড করা আছে, এবার আপলোড আমরা করে দিই, কিন্তু সবসময় আর গ্রুপে পোস্ট করা সম্ভব হয় না। এই জন্যই বলি সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে সঙ্গে আপলোড করা হলো নোটিফিকেশন চলে যাবে। স্যার সাবস্ক্রাইব করতে কি ফ্রি আছে নাকি সাবস্ক্রিপশন? হ্যাঁ ফ্রি তো, কোনো টাকা লাগে না তো সাবস্ক্রাইব করতে। অবশ্যই ফ্রি। সুপ্রিয় বলবে একটু কিছু মনে হয়। সুপ্রিয়, হ্যাঁ বলো। একটু বাইরে আছি আজকে, তাই রেসপন্স কম করছি। ও আচ্ছা, মানে এটা কি ফাঁসিয়ে দেয়া বলে আমরা স্কুলে করতাম, যারা একটু শান্তশিষ্ট কম কথা বলে তাদেরকে আগে এগিয়ে দেওয়া। যাকে তো খুব সুন্দর বুঝিয়েছেন পারমিতাদি, অসংখ্য ধন্যবাদ। এইবার এত তো অর্গান নিয়ে আমরা পড়াশোনা করলাম, অনেক রকম অর্গান শরীরে আছে, এটা তো খুব একটা বেসিক নলেজ মাত্র। যতগুলো অর্গান নিয়ে পড়েছি একদমই বেসিক নলেজ এটা, এর মধ্যে এমন কিচ্ছু ব্যাপার নেই, খুব সিম্পল। কিন্তু আগে আমাদেরকে পুরো সার্কুলেশন সিস্টেমের উপর পড়াশোনা করতে হবে। ব্লাড কিভাবে ফ্লো হচ্ছে, কোন অর্গানটা কিভাবে কাজ করছে, এই সমস্ত অর্গান যেটা দেখানো হয়েছে এখানে একদম বেসিক। কোথায় কোথায় এদের অবস্থান এটা আমরা বাচ্চা বয়স থেকেই জানি, কেমন, এবং কার সঙ্গে কি যুক্ত হয়ে আছে এই নলেজটা আমাদের মোটামুটি আছে। এরপর যখন আমরা আরো ডিপে ঢুকবো তখন একটা অর্গানের সঙ্গে আরেকটা অর্গানের সংযোগ, আমি যেরকম আগের দিনে বললাম যে একটা অর্গান খারাপ হয়ে গেলেই যে সে প্রবলেম নিয়ে আসবে, রোগ নিয়ে আসবে এমনটা নয়, যতক্ষণ না পর্যন্ত একাধিক অর্গান খারাপ হচ্ছে। কারণ একটা অর্গান, একটা গ্রন্থি যদি খারাপ হয় তাকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যান্য গ্রন্থিরা রেডি থাকে। যখন সেই প্রতিবেশী গ্রন্থিও খারাপ হয়ে যায় তখনই সমস্যাটা আসে, তার আগে আসে না। তো এবার আমাদের সেগুলো পড়তে হবে, ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে আমাদের ইন্টেস্টাইনে যত প্রবলেম হয় আমাদের শরীরে সবটাই ইন্টেস্টাইন থেকেই শুরু হয়, মানে পেট থেকেই হয়। পেট থেকেই ওটা ডিরেক্ট চলে যায় মাথায়, অর্থাৎ নার্ভাস সিস্টেমে, তারপর ধীরে 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 রোগের সৃষ্টি হয়, কেমন। এবং এই রোগটা কি পেট থেকে রোগের সৃষ্টি হয় বলা হলো, কি রোগের সৃষ্টি হয় পেট থেকে, কেন রোগের সৃষ্টি হয় না, আমরা প্রতিদিন খাবার তো খাই যথেষ্ট পরিমাণে, খিদে না থাকলেও খাই, খিদে থাকলেও খাই, আবার মাত্রাতিরিক্তও খেয়ে নিই। সেই খাবারগুলো মল মূত্রের মাধ্যম দিয়ে আমাদের শরীর থেকে বাইরে চলে যায়,
পুষ্টিকর যে ব্যাপারটা, পুষ্টি যেটা থাকে আমাদের, ভিটামিন মিনারেলস যা যা লাগে শরীরের, প্রোটিন, শরীর সেটা সেই খাবারের মধ্য থেকে নিয়ে গোটা বডিতে সার্কুলেট করে দেয়। আর বাকি যেটা বজ্র পদার্থ থাকে সেটা বেরিয়ে যায় মলমূত্রের মাধ্যম দিয়ে বা ঘামের মাধ্যম দিয়ে। এই যে মল ত্যাগ করা হয়, প্রতিদিন আমরা মল ত্যাগে যাই যেহেতু প্রতিদিন খাবার খাই, কিন্তু আমাদের মনে হতেই পারে যে মলভাণ্ডে যা ছিল সবটা বেরিয়ে গেল, কিন্তু সবটা বেরোয় না, কিছুটা হলেও থেকে যায়। আর এটাকেই বলা হয় কুপিত মল। অর্থাৎ এই পেটের বিভিন্ন অংশে, ইন্টেস্টাইনের বিভিন্ন অংশে থেকে যায়, থেকে ধীরে ধীরে সেখানে পড়ে থেকে দুর্গন্ধের সৃষ্টি করে, গ্যাসের সৃষ্টি করে, এবং ওই একটা পরবর্তীকালে বড় জীবাণু রূপ নিয়ে নেয়, যেটা রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরের কোনো একটা জায়গায় জমে গিয়ে সেখানে বড়সড় রোগের সৃষ্টি করে। কখনো ব্লাডের সঙ্গে মিশে গিয়ে সৃষ্টি করছে কোলেস্ট্রল, ফ্যাটের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। কখনো বা হার্টের যে আর্টারি থাকে সেই আর্টারিতে গিয়ে ব্লকেজ করে দিচ্ছে। কখনো বা সেটা স্কিনের রক্তের মধ্যে মিশে গিয়ে দূষিত হয়ে গিয়ে স্কিন প্রবলেম নিয়ে আসছে। তো যত প্রকার রোগের সৃষ্টি সব কিন্তু এই কুপিত মল থেকেই হয়। এই জন্য আয়ুর্বেদ শাস্ত্রে একটা কথা বলা হয়, সর্বানাম রোগানাম আয়ুধানাম কুপিত মালাহা। অর্থাৎ এই কুপিত মল যেটা পেটের মধ্যে থেকে যায়, বেরোয় না, সেই কুপিত মল থেকেই যত সমস্ত রোগের সৃষ্টি হয়। এবং সেটা কিভাবে হয় সেটাও পড়তে হবে। যদি আমরা চিকিৎসা করতে যাই, চিকিৎসা করতে গেলে আমাদেরকে এই পদ্ধতিকে অ্যাপ্লাই করতে হবে। যখন আমরা চিকিৎসা করব তখন সেই ব্যক্তির শরীরের চিকিৎসা করার সঙ্গে সঙ্গে, যদি সেটা ডাক্তার করবে, আপনার থেকে চিকিৎসা করাতে আসবে না, আপনি ওষুধ দিলে কেউ খাবেও না, ডাক্তারকেই দিতে হবে সেটা। তো সেই কাজটা ডাক্তারের কাজ, চিকিৎসা ডাক্তার করবে, আর আপনাকে চিকিৎসা করতে হবে বাস্তুর, যে ওই রোগটা ব্যক্তির হয়েছে অর্থাৎ কোন জায়গা থেকে হতে পারে, সেই জায়গা ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এবার প্রশ্ন আসবে যে আমি বাস্তুর ট্রিটমেন্ট করার পরে কি রোগটা সেরে যাবে? কোনো গ্যারান্টি নেই। যার রোগ হয়ে গেছে একবার, কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না যে বাস্তুর ট্রিটমেন্ট করে ফেলেছি বলে তার রোগটা সেরে যাবে, এই গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা গ্যারান্টি দিতে অবশ্যই পারবো, যে এই যে রোগটা এই ব্যক্তির হয়েছে, বাস্তুর ট্রিটমেন্ট করার পর পরবর্তীকালে বাড়ির আর অন্য কোনো সদস্যের এত কঠিন, এত ভয়ঙ্কর রোগ হবে না, এই গ্যারান্টিটুকু দেয়া যায়। ঠিক আছে? তো আমাদের ট্রিটমেন্টটা খুব সীমিত ট্রিটমেন্ট, কিন্তু সীমিত হলেও আমাদেরকে ডিটেইলে জানতে হবে, শিখতে হবে। কেমন? আচ্ছা, তো এই পর্যন্ত আমরা অর্গান সম্পর্কে জানলাম। এইবার জানবো যে এই অর্গানগুলোকে পরিচালিত করে কে? কোনো আইডিয়া? এত সমস্ত অর্গান শক্তি পাচ্ছে কোথা থেকে? এরা চলছে কেন? হার্ট হৃদয় থেকে, কি থেকে? হৃৎপিণ্ড থেকে, হার্ট থেকে। হার্টে পাম্প করছে, রক্ত সরবরাহ হচ্ছে। হ্যাঁ, তা রক্তটাও যে আমাদের ছুটছে, হার্ট যে পাম্প করছে, স্নায়ুতন্ত্র আমাদেরকে সাহায্য করছে। পাচ্ছে, হার্ট যে পাম্প করছে, এই যে পাম্প করার শক্তিটা পাচ্ছে, এই শক্তিটা হার্ট কোত্থেকে পাচ্ছে? কে দিচ্ছে হার্টকে এই শক্তিটা? ব্রেন, স্নায়ুতন্ত্র। তাই যদি ধরে নিই, তাহলে স্নায়ু কোত্থেকে শক্তি পাচ্ছে? স্নায়ু পিটুইটারি গ্রন্থ থেকে। পিটুইটারি গ্রন্থ পাচ্ছে আমাদের জঠরাগ্নি থেকে, মানে আমাদের পেট থেকে, যে পিত্তথলি থেকে। আচ্ছা, রস, মজ্জা, অস্থি। হ্যাঁ, যদি জঠরাগ্নি থেকে শক্তি পায়, তো সে কোত্থেকে পাচ্ছে? খাবার থেকে। আমরা যে খাদ্য খাচ্ছি সেখান থেকে। ফ্যাট। তা খাদ্য যেটা খাচ্ছি সেই খাদ্যটাকে তো পরিপাক করতে হচ্ছে, সেই পরিপাকীয় শক্তিটা কোত্থেকে আসছে? শক্তি আসে গ্লুকোজ থেকে। সে তো অনেক পরের কথা। গ্লুকোজ তো বডি তৈরি করবে না, বডি যে এত কিছু কাজকর্মটা করবে, সেই শক্তিটা কোথা থেকে পাচ্ছে? আমি যদি ধরে নিলাম প্রধান এখানে কাজ করছে জঠরাগ্নি বা স্টমাক কাজ করছে, তো স্টমাকের শক্তি আসছে কোত্থেকে? স্যার আগে তো ব্লাড সবার কাছে পৌঁছাচ্ছে, তারপরে তো এই শক্তিগুলো, এনার্জিগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ব্লাডকে পাঠাচ্ছে হার্ট, হার্ট পাম্প করছে বলেই ব্লাড যাচ্ছে। আমি তো এই যুক্তিতেই যাই, তাহলে হার্টকে শক্তি কে দিচ্ছে? রিমোটটা আছে ব্রেনের কাছে। হ্যাঁ, আমরা যেটুকুনি জানি, আমরা তো সায়েন্সের ছেলে নই, যেটুকুনি জানি সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র দ্বারাই চালিত হয় আমাদের এই শক্তি। মানে আর স্নায়ুতন্ত্র যুক্ত আছে শিরদাঁড়ার মধ্যে দিয়ে, ব্রেনের সঙ্গে অ্যাটাচ। ঠিক আছে, আমাকে একটা কথা বলুন।
আমাকে একটা কথা বলুন যে মৃত মানুষের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? ধরুন এইমাত্র কেউ মারা হার্ট গেছে, ব্রেন এই চলে, মাত্র মৃত কেউ মারা মানুষের গেছে। মধ্যে, হ্যাঁ, ব্রেন মৃত ডেড আর মানুষের হার্ট ডেড। মধ্যে আর আমরা জীবিত মধ্যে পার্থক্য এটাই যে তার মধ্যে স্পন্দন নেই, আমাদের মধ্যে স্পন্দন আছে। কে সেই স্পন্দনটা করায়টা কে? ব্রেন। ব্রেন কি করে স্পন্দন স্পন্দনটা করে? করে না, হৃৎপিণ্ড। ব্রেন নয়, শুধু শুধু তো ব্রেন নয়, কারণ দুটো জিনিস অনেক সময় আমরা বলি কোমায় চলে যায়, কেউ বলে ব্রেন স্ট্রোক হয়েছে বা হার্ট ফেলিওর হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা, দুটোই যদি কোলাপস হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা মৃত ঘোষণা করে দেখুন ডাক্তারবাবু দেখুন, শুনুন বা শুনুন শুনুন শুনুন। প্রাণবায়ু বায়োলজিক্যালি প্রাণবায়ু হ্যাঁ, এতক্ষণে একটা কথা বলেছে। কে বললো কথাটা? প্রাণবায়ু, হ্যাঁ আমি হ্যাঁ, বললাম। মৃত মানুষের সঙ্গে অর্কদীপ। আমাদের পার্থক্য একটাই, প্রাণবায়ুর। আমাদের মধ্যে হুম হুম। প্রাণবায়ু আছে, তার মধ্যে প্রাণবায়ুটা নেই। মানে আমাদের মধ্যে আত্মা আত্মা আছে, আর ওটার মধ্যে আত্মা নেই, এই আর কি। আত্মা আর প্রাণবায়ু দুটো পুরোপুরি আলাদা জিনিস, দুটোকে গোলাবেন না। আচ্ছা। অক্সিজেন। প্রাণবায়ুটা থাকলে তবেই আত্মাটা থাকতে পারে, আমি এইটুকু বুঝি। হ্যাঁ, প্রাণবায়ুর সঙ্গে আত্মার সম্পর্ক আছে, কিন্তু দুটো আলাদা জিনিস। মূলত এই যে একটা মৃত মানুষের শরীরেও যা অর্গান রয়েছে আমাদের শরীরেও আছে, কিন্তু তফাৎ কি না, আমাদের অর্গানগুলো কাজ করছে, তার কাজ করছে না। কারণটা কি না, আমাদের শরীরে এখনো প্রাণবায়ুর অস্তিত্ব আছে, তার শরীরে প্রাণবায়ুটা বেরিয়ে গেছে, নেই। কেমন? এবারে যে প্রাণবায়ুর কথা আসলো, এই যে শরীরের যত অর্গান আছে না, এই প্রত্যেকটা অর্গানকে বায়ু পরিচালিত করে। 5 প্রকার বায়ু আছে। মূলত 10 প্রকারের বায়ু হয়, কিন্তু 5 প্রকার কাজ করে শরীরের ভিতরে, আর 5 প্রকার কাজ করে শরীরের বাইরে। যারা ভিতরে কাজ করে এদের 5টা নাম আছে। 5 জনে মিলে কাজ করে, পঞ্চপাণ্ডব। 1 নাম্বার হচ্ছে প্রাণবায়ু, যুধিষ্ঠির বলতে পারি আমরা একে। যুধিষ্ঠির ধর্মের প্রতীক ছিল, পাণ্ডবদের প্রতীক ছিল, রাজত্ব করত কে? যুধিষ্ঠির। তার শাসনেই বাকি 4 পাণ্ডব ছিল। তো এখানেও মূলত প্রাণবায়ু হচ্ছে রাজা। এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে আমাদের হৃদয়ে, বুকে। এই প্রাণবায়ুর দ্বারাই কিন্তু হার্ট পাম্প করে। এই প্রাণবায়ুর দ্বারাই আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ছাড়ছি। আমাদের ফুসফুস, লাংস কাজ করছে এই প্রাণবায়ুর দ্বারাই। কেমন? আমাদের জীবনটা যে থাকে না, এটা ওই প্রাণ আর অপানের আকর্ষণ আর বিকর্ষণের ফল। কেন? এটা একটু পরে আসছি, এটা পরে বোঝাচ্ছি। তাহলে প্রাণবায়ু যুধিষ্ঠির স্বরূপ কোথায় বসে আছে? বুকে, হৃদয়ে বসে আছে, রাজত্ব করছে। এইবার ঠিক এর পরেই যে বায়ু আসে, যার নাম আসে, তার নাম হচ্ছে অপান বায়ু। ভীমের নাম। এই অপান বায়ুর দ্বারা, এই অপান বায়ু থাকে কোথায়? এই অপান বায়ু থাকে হচ্ছে নাভির নিচে। অর্থাৎ এই অপান বায়ুর দ্বারাই আমরা কি করি? আমরা মল মূত্র ইত্যাদি ত্যাগ করি। অর্থাৎ নাভির নিচের অংশে যাবতীয় কর্ম সবটা অপান বায়ু করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, ঠিকঠাক পরিষ্কার হয় না, প্রবলেম রয়েছে, এর মানে জানতে হবে এদের অপান বায়ুটা কুপিত, ঠিকঠাক নেই, মানে ভীম ঠিকঠাক নেই। ভীম যেরকম মহা শক্তিশালী ছিল, একটা ঘুষিতে পাহাড় ফেলে দিত, গদার একটা আঘাতে শয়ে শয়ে সৈন্য মারত, এই অপান বায়ু ঠিক তেমনি ক্ষমতাশালী। আর এই অপান বায়ুর বাস হচ্ছে নাভির নিচে। আর এই অপান বায়ু যদি ঠিকঠাক না থাকে, ঠিকঠাক বল প্রয়োগ করে সমস্ত মলকে বের করে দিতে না পারে, এই মলই কিন্তু শরীরে বড়সড় রোগের সৃষ্টি করে দিতে পারে। আর এই এই অপান বায়ু হচ্ছে আমাদের শরীরের প্রকৃত শত্রুনাশক, অপান বায়ু। আর ভীম ছিল শত্রুনাশক। এইবার কে আসছে না, এইবার আসছে সমান বায়ু। প্রাণ অপান সমান। সমান হচ্ছে অর্জুন, যে একটা বান মারবে সব ধ্বংস করে দেবে, সব পুড়িয়ে ছারখার করে দেবে, এমন ক্ষমতা ধরতো। অবস্থান কোথায় না, ঠিক যেখানে জঠরাগ্নি আছে, যেখানে খাবার গিয়ে পরিপাক হচ্ছে, হজম হচ্ছে, সেইখানে সমান বায়ুর অবস্থান।
সবটা ব্যালেন্স করছে। কতটা খাবার আসবে, কতটা খাবার এলে কতটা অগ্নি প্রয়োজন এখানে, কিভাবে আমি পরিপাক করব, কিভাবে জিনিসটাকে ব্লাডের মধ্যে পাঠাবো, কিভাবে এটাকে কিডনিকে ছাড়তে সাহায্য করব, সমস্ত কিছু কন্ট্রোল করছে। পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন ছিল কন্ট্রোলার, আর এখানে সমান বায়ু হচ্ছে কন্ট্রোলার, পুরো শরীরের মধ্যে কন্ট্রোল। প্রাণ অপান সমান মিটে গেল। এবার আসছে উদান বায়ু। উদান, নকুলের মতন। কোথায় অবস্থান করে না কণ্ঠে, কথা বলাতে, স্বর। যার স্বর যত মধুর, যত আকর্ষণীয়, এটা মানতেই হবে তার উদান বায়ু তত বেশি শক্তিশালী। এই যে আমি কথা বলছি, আমার একটা কণ্ঠস্বর আছে, জানি সেটা কর্কশ, যাই হোক, এটা কে বের করছে? এই আওয়াজ আসছে, এই আওয়াজটা কে বের করছে? উদান বায়ু। স্যার মোটে আপনার কণ্ঠস্বর কর্কশ নয়, আমি তো আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, এটা নিজের বদনাম না, করা। ভালোই লাগে স্যার। যাক, তাহলে উদান বায়ুটা ভালো আছে। যাই স্যার হোক, আমি একটু ইনপুট করবো, সেটা প্রাণবায়ু স্থানটা শুনবো, সমান বায়ু স্থানটা শুনবো। এটা আমি আর বলবো না। প্রাণবায়ুর স্থান হচ্ছে হৃদয়ে, আর আচ্ছা, সমান বায়ুর আচ্ছা। স্থান হচ্ছে জঠরে। সমান বায়ু জঠর। হুম। ঠিক আছে, এটা ঠিক তো আছে। হৃদয়, এটা ভেবেছিলাম, কিন্তু তবুও যদি ভুল হয়। ঠিক আছে। হুম, আচ্ছা। তাহলে উদান বায়ু নকুলের মতো। নকুলের কাজটা কি ছিল? নকুলের কাজ ছিল, নকুলের একটা ভালো গুণ ছিল যে সমস্ত পশু পাখিদের সঙ্গে কথা বলতে পারত, সকলের ভাষা বুঝতে পারত। ওর মধ্যে একটা মাধুর্য ভাব ছিল, আর আমাদের কণ্ঠস্বর সেই কাজটা করে। কথাবার্তা দিয়ে লোককে আকর্ষণ করার চেষ্টা করে। কণ্ঠের মধ্যেই মাধুর্য ভাব থাকে, কথার মধ্যেই মাধুর্য ভাব থাকে। তো এই গুণটা কার মধ্যে আছে? উদান বায়ুর মধ্যে আছে। এবং সর্বশেষ যে বায়ুর কথা আসে তার নাম হচ্ছে ব্যান বায়ু। ব্যান বায়ুর অবস্থান কোথায়? না, ব্যান বায়ুর অবস্থান পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেক জায়গায় রয়েছে। ব্যান বায়ুকে ছাড়া অন্যান্য বায়ুগুলো কোথাও না কোথাও দুর্বল হয়ে জ্ঞান বায়ু, জ্ঞান হ্যাঁ স্যার বায়ু নয়। ব্যান বায়ু, হ্যাঁ, স্যার উচ্চারণটা কি বয়জফলে আঁকা দুনতেন না? বয়জফল আঁকা দন্তেন, ঠিক, ব্যান বায়ু। ঠিক আছে, জ্ঞান Okay. বায়ু লিখেছি। কেমন? এর অবস্থান সম্পূর্ণ শরীরে, ঠিক যেরকম সহদেব ছিল। সহদেব ছিল ভবিষ্যৎ দ্রষ্টা, জ্যোতিষের প্রখর জ্ঞান ছিল তার। সে অনুভব করতে পারতো ভবিষ্যতে কি ঘটতে চলেছে। ঠিক তেমনি আমাদের শরীরও কিন্তু যখন কোনো প্রবলেম হয় তার আগে থেকে সিগন্যাল দেয়। দেখা গেল পেট খারাপ হবে, তার আগে থেকে কিন্তু সিগন্যাল দেয় শরীর, খিদে পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, খিদে বন্ধ হয়ে যাচ্ছে, এটা ম্যাচ ম্যাচ ভাব কাজ করছে, ভালো লাগছে না। এই যে একটা সিগন্যাল, এই সিগন্যালগুলো কিন্তু ব্যান বায়ু দেয়। এটা সহদেব করতো পঞ্চপাণ্ডবের মধ্যে। আর এই সিগন্যালটা পাওয়া মাত্রই বাকি বায়ুগুলো সাবধান হয়ে যায়, এবার ভালো করে কাজ করতে হবে, এই জায়গায় সমস্যা আসছে, সবাই সাবধান হয়ে যাও। মানে ব্যান বায়ুর কাজ হচ্ছে বাকি বায়ুদেরকে সিগন্যাল দেওয়া, এইখানে সমস্যা হতে চলেছে, ঠিক হয়ে যাও, এইখানে কাজ করো, ওই জায়গাটায় বেশি রক্তের প্রয়োজন, ওখানে রক্ত পাঠাও, ওই জায়গাটা বায়ুর প্রয়োজন, বায়ু পাঠাও। এই যে সম্পূর্ণ কাজটা, অর্থাৎ নার্ভাস সিস্টেমের ওপর পুরো প্রভাবটা ব্যান বায়ু রাখে। কেমন? এই হচ্ছে 5টা বায়ুর ভাগ আমাদের সম্পূর্ণ শরীরে, একদম পঞ্চপাণ্ডবের মতোই। স্যার তাহলে যখন আমাদের মানে শেষ অবস্থা আসে, শেষ সময় আসে, যখন প্রাণবায়ু বেরোনোর সময় আসে, তখন আমরা তো মানে খেয়াল করেছি আর কি, আস্তে আস্তে একটা একটা করে আহ মানে ভেন আর কি, একটা একটা করে, মানে কি বলবো, একটা একটা করে জায়গা ছেড়ে দেয় আর কি। যেমন আমাদের প্রথমে দেখি যে নাভির ওই জায়গাটার পায়ের দিক থেকে যখন আর পা ঠান্ডা হয়ে গেল, একটা ওই মানে ছাড়তে ছাড়তে আসে আর কি। হুম। তারপরে নাভির ওই জায়গাটা ওঠানামা, পেটটা ওঠানামা ম্যাডাম করতে শর্ট করুন, শর্ট করুন। হ্যাঁ শর্ট করেই বলছি। একদম লাস্টে যখন কণ্ঠ আর কি, এই গলার এই জায়গাটা থেমে গেল, তখন আমরা বলি যে প্রাণবায়ুটা বেরিয়ে গেল এবার। হুম। হার্ট হার্ট মানে হার্টের জায়গাটা থেমে যাওয়ার পরেই কিন্তু কণ্ঠটা থামে। এই তখনই কিন্তু মানে এগুলোর সঙ্গে যে 5টা বায়ুর কথা আপনি উল্লেখ করলেন, তার সঙ্গে তো আমাদের গ্রন্থিরও রিলেশন আছে।
সঙ্গে মানে যেটা আর কি শেষ মানে আমাদের জীবন যখন জীবনাবসান হয় সেটারও একটা লিংক আছে। হুম, একদমই তাই, অবশ্যই প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক রয়েছে। এবার আমাকে এখন এটা বলুন যে 5টা বায়ুর যে অবস্থানের কথা বললাম বা এদের কর্মক্ষমতা এবং কার্য, এইটা কোথাও কোনো প্রবলেম আছে বুঝতে, বা বুঝতে পারছি না, কোথাও ডাউট? না স্যার। বাহ, খুব ভালো। তোমরা 5টি বায়ুর কথা জেনে গেলাম, তাই তো? এইবার ধরুন কারোর চোখে কোনো প্রবলেম হচ্ছে, এখন ম্যাক্সিমাম লোকেরই চোখে প্রবলেম আছে, বাচ্চাদেরও তাই, মাইনাস পরে চশমা লাগে, দেখতে অসুবিধা হয়, বিভিন্ন রকম প্রবলেমে তারা ভোগে, চোখ সম্বন্ধীয়। এখানে আমরা কোন বায়ুকে দায়ী করব? স্যার, শরীরের অর্গ্যান পরিচালিত হয় প্রাণবায়ু দ্বারা, কিন্তু যেহেতু কণ্ঠে উদান বায়ু আছে এবং ও চোখ কণ্ঠ এবং ফেসের মুখ কাছাকাছি, তো উদান বায়ু কি হতে পারে? না, তাহলে প্রাণবায়ু হবে, বা প্রাণবায়ু কি করে হবে? ব্যানবায়ু হতে পারে। হতে পারে বলে না, আমাকে ফাইনাল বলতে হবে যে এই বায়ুর জন্যই এটা হচ্ছে। সম্পূর্ণ শরীরে দেখে যে হচ্ছে সে হচ্ছে ব্যানবায়ু, তো ব্যানবায়ু হবে যদি সমান বায়ু না হয়। বাকিদের কি মতামত? স্যার কোশ্চেন ছিল একটু রিপিট করুন না। প্রশ্ন হচ্ছে কারোর যদি চোখের প্রবলেম হয় তখন কোন বায়ু কুপিত? আমি বলেছি ব্যানবায়ু। হ্যাঁ, ব্যানবায়ু মনে হচ্ছে, কারণ শরীরের সর্বাঙ্গের মানে সিঙ্ক্রোনাইজ করাটা ব্যানবায়ুর কাজ, বিশেষত নার্ভাস সিস্টেম। চোখটা তো নার্ভের উপরেই ডিপেন্ড করে অনেকটা, সেই হিসেবে কন্ট্রোলিং ব্যাপারটা নার্ভের ইয়েতেই আসবে, ব্যানবায়ু হতে পারে। বাহ, এর অর্থ হলো আপনারা সঠিক বুঝেছেন, ধন্যবাদ। এইবার আমাকে বলুন, অনেক সময় আমাদের কি হয়, পিছনে ব্যথা করে, মানে শিরদাঁড়া সাইডে, পিঠে, কোমরে ব্যথা হয় না? সেই সমস্ত ব্যথার ওটা তো ব্যানবায়ু, ওটাও তো ব্যানবায়ু। বাহ, ওটাও ব্যান বায়ু। ব্যাক সাইড, পা, এই নার্ভের ব্যথা, এগুলো নার্ভ থেকেই হয় মেনলি, মাসলের ইয়ের থেকেও হয়, সেটা হুম, পিঠের দিকটা তো মেনলি ব্যানবায়ু। হুম, বাহ, দারুণ ব্যাপার। এইবার আমি পারমিতার দিকে বলবো যে আমি তো বায়ুর ব্যাপারটা বোঝালাম, এইবার আপনি শুধু এটুকু বলে দিন যে বায়ুগুলো, মানে এই প্রাণবায়ু, অপানবায়ু, 5টি যে বায়ু আছে, এই 5টি বায়ুর সঙ্গে যে আমাদের বাস্তুর মধ্যে যে দিকগুলো রয়েছে এর সঙ্গে আদৌ কোনো সম্পর্ক আছে কি? বা যদি থাকে হ্যাঁ, এদের অবস্থানগুলো কোথায় কোথায়? হ্যাঁ, এই দুগুলোর সঙ্গে সম্পর্ক আছে। প্রাণবায়ুর অবস্থান যেমন পূর্ব দিকটায়, ইএনই, ইস্ট সাইডটায়। অ্যাকচুয়ালি বায়ুগুলো আছে ইএনই থেকে ইএসি, পুরো জিনিসটা জুড়েই আছে 5টা বায়ু। এইগুলো পরপর ইস্টার্ন সাইডটায় হচ্ছে ওই প্রাণবায়ুর জায়গা, কণ্ঠের যে পারমিতাদি জায়গা। পারমিতাদি হুম, প্রাণ হুম। মানে এরম ভাবে বলুন যাতে আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে প্রাণবায়ু আছে হচ্ছে, আমি ধরে নিচ্ছি কথা কথা, ইস্টে, হুম, অপান বায়ু আছে ওয়েস্টে, এরকম ভাবে বললে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। অপান বায়ু আছে হচ্ছে ইএসি তে, বায়ু কোথায় আছে? প্রাণবায়ু ইস্টে। অপান বায়ু হচ্ছে ইএসি তে, উদান বায়ু হচ্ছে ইএনই তে, সমান একটু বায়ু আস্তে বলুন, একটু আস্তে আস্তে বলুন। অপান বায়ু কোথায়? অপান বায়ু হচ্ছে ইএসি তে।
সমান বায়ু, সমান বায়ু ইস্টে ব্যালেন্স করে, সমতা বজায় রাখে। প্রাণবায়ু ইস্টে আর সমান বায়ু ইস্টে। না, ইএসি ইস্ট দুটো মিলিয়েই আছে প্রাণবায়ু। আর ব্যানবায়ু হচ্ছে ক্লিয়ার হলো না। প্রাণবায়ু ইএনি, প্রাণবায়ু হচ্ছে ইস্টে। এক প্রাণবায়ু মিনিট ক্লিয়ার করি একটু। ইস্ট আর প্রাণবায়ু ইস্টে, ইস্ট আর ইএনই দুটো মিলিয়ে আছে। এই বায়ুগুলো ইএনই। অ্যাকচুয়ালি ইএনই আচ্ছা, আর থেকে ইএসির মধ্যে আছে। টোটাল 5টা বায়ু ইএনই থেকে হ্যাঁ, ইএসির মধ্যেই আছে। এর মধ্যে ইএনই ইস্টের থেকে ইস্টের শুধু সমান বায়ুটা ইস্টেই শুধু আছে, আর প্রাণবায়ুটাও কিন্তু ইস্ট ইএনই দুটো দিকেই ইস্ট ইএনই দুটো দিকেই আছে। অপান আসছে। বায়ু হচ্ছে ইএসি তে আছে। হ্যাঁ, আর সমান বায়ু ইএসি কোথায় আছে? আর সমান সমান বায়ু বায়ু হচ্ছে ইএসি, ইস্ট 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 বললাম তো। ইস্ট। আচ্ছা, হ্যাঁ, আর ব্যান বায়ু কিন্তু ইএনই থেকে ইএসি, মানে যেহেতু পুরো শরীরের ব্যাপারটা। উদান বায়ু, উদান বায়ু, উদান বায়ু উদান ইএনই বললাম যে, ইএনই। আচ্ছা, কণ্ঠ ইএনইতে। আর ব্যান বায়ুটা যেহেতু গোটা শরীরের ব্যাপারটা, ওটা ইএনই থেকে হুম, ইএসি পুরোটাতেই। ইএনই থেকে ইএসি, হ্যাঁ, মানে 5টা বায়ু ইএনই থেকে ইএসির মধ্যেই আছে। একদম। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি দেখুন না, আপনার বডির কোন জায়গা থেকে কতটুকু জায়গা আসছে। আমি যেটা মানে নিজের মতো করে ব্যাখ্যা করেছি, সঠিক জানি না। বাস্তুপুরুষ যখন না, শুয়ে থাকছে, তার ওই কণ্ঠ থেকে কোমরের নিচ ওই জায়গাটার মধ্যেই তো এই বায়ুগুলো ঘোরাফেরা করছে। হ্যাঁ, কোনোটা লাংসে, কোনোটা কণ্ঠে, কোনোটা পেটে, হ্যাঁ পিঠের দিক থেকে পুরোটায়। মানে ব্যাপারটা ওই জায়গাটার মধ্যে, ওই ইএনই থেকে ইএসি এই জায়গাটার মধ্যেই আছে। ঠিক আছে, আচ্ছা, স্যার ঠিক স্যার দেখি বললাম কি তো? বলে। একদম ঠিক, সুন্দর হয়েছে। মনে হচ্ছে অনেকদিন পর নোটসের খাতাটা বেরিয়েছে। হ্যাঁ, একদমই মাথার থেকে আউটই হয়ে গিয়েছিল, হুম, আগে শেখা তো। খুব ভালো হয়েছে। তবে এখানে আরো কিছু জিনিস অ্যাড হবে যেটা আমি তখন পড়াইনি, বা তখন আমি পাইওনি বলা যেতে পারে, কারণ এগুলো তো রিসার্চের মাধ্যম দিয়ে উঠে আসছে। এইগুলো এই যে বায়ুর ব্যাপারটা, এটা কিন্তু বিশ্বকর্মা প্রকাশেও নেই, খুঁজে পাওয়া যাবে না, এইভাবে ব্যাখ্যা করা নেই কোথাও। এটা সম্পূর্ণ আমাদের রিসার্চের থেকে বের করছি আমরা একটা একটা করে। বায়ুর বিষয়টা হচ্ছে যেরকম ইএনই থেকে ইএসির মধ্যে যতটুকু বায়ু বলা হয়েছে, এটা কেন বলা হয়েছে? কারণ এটা বায়ু তত্ত্বের মধ্যে পড়ে, তাই যেহেতু পূর্ব দিকের এরিয়াটা বায়ু তত্ত্বের মধ্যে পড়ে। কেমন? কিন্তু এখানে আরো একটা উত্তর আমরা আশা করতেই পারি। সেটা কি? যেমন প্রত্যেকটা দিক থেকে আমরা একটা অর্গানকে দেখলাম যে এই অর্গানের ডিস্টার্ব হলে এই জায়গাতে প্রবলেম হয়। তাহলে পার্টিকুলার যদি আমি দেখি, এখন স্টমাককে দেখতে যাচ্ছি, স্টমাকের দিক কোনটা? এসি, সাউথ ইস্ট। আচ্ছা, স্টমাকের দিক যদি সাউথ ইস্ট হয়, তাহলে স্টমাক যখন প্রবলেম হবে তখন কোন বায়ুর প্রবলেম হবে? সমান বায়ু। সমান বায়ু প্রবলেম হবে। কিন্তু এদিকে বলা হচ্ছে সমান বায়ু ওই ইএনই আর ইস্ট এর মধ্যেই রয়েছে। সমান বায়ু তো স্টমাকে বা অগ্নিকুণ্ডে নেই, তাহলে স্টমাক ডিস্টার্ব কেন হবে? কোনো যুক্তি এখানে? কারণ ওটা জঠরাগ্নি দেখে। হ্যাঁ, জঠরাগ্নি দেখে। জঠরাগ্নিতে আছে ওই। হ্যাঁ, যদি কোনোভাবে ওইখানকার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওই বায়ুটা ডিস্টার্ব না হলে কোনো মতেই ওই অর্গানটা প্রবলেম হতে পারে না।
সমান বায়ু যদি ডিস্টার্ব না হয়, যদি দুর্বল না হয়, স্টমাক কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এবার স্টমাক তো ইস্টের মধ্যে রয়েছে, সমান বায়ু তো ইস্টের মধ্যে রয়েছে, আর স্টমাক তো অগ্নিকোণে। তাহলে অগ্নিকোণ ডিস্টার্ব হলে কি স্টমাক খারাপ হবে? আমি অগ্নিকোণকে ডিস্টার্ব দেখছি, আর এদিকে আমার ইস্ট ঠিকঠাক আছে, পারফেক্ট আছে, বায়ুর জায়গা ঠিকঠাক আছে, আর স্টমাকের জায়গা গন্ডগোল। তাহলে কি হবে জিনিসটা? স্টমাকের প্রবলেম কি হবে কি হবে না? আচ্ছা আচ্ছা, না হবে না। একটা দিক সাপোর্ট, না একটা দিক সাপোর্ট দিচ্ছে, হবে না ঠিক না। ভেবে একটু জটিল করলাম বুঝতে পারছি, কিন্তু অ্যাডভান্সদেরকে একটু জটিলতায় ফেলতেই হয়। না, আমার মনটা একটুখানি ঘুরে গেছিল, আমি শুনিনি কথাগুলো। বুদ্ধিজীবীদের বুদ্ধি চাই। বুদ্ধি কাজ করছে না। মানে মানে ইএনই প্রথমেই যখন ওই ইয়েগুলো দেওয়া হয়েছিল, ইএনই আর এনই যদি ডিস্টার্ব থাকে, তার সাথে এইগুলো আসলে তবে জঠরাগ্নি খারাপ হবে। তো এখানে তো ইএনই বা এনিটা খারাপ হতে হবে, তার সাথে এটা লাগবে, ওটাই তো। আমি এখন একটা কাজ করেছি, প্রাণবায়ুর এরিয়াটা ইস্টের, তো ইস্টের এরিয়া প্রাণবায়ু, তো আমি প্রাণবায়ুর জায়গা ঠিকঠাক রেখেছি, ইস্ট আমার পারফেক্ট আছে, কোনো দোষ নেই ইস্টে, কিন্তু আমার অগ্নিকোণে দোষ আছে। তাহলে কি আমার সমস্যা হবে স্টমাকে, না হবে না? কারণ আমি হবে। একটু আগেই বললাম সমান বায়ু যতক্ষণ না ডিস্টার্ব হচ্ছে ততক্ষণ কোনো অর্গান প্রবলেম হতে পারে না। মানে ওই সমান বায়ু যেখানে অবস্থান করছে সেই এলাকাতে কোনো অর্গান থাকলে সে সমস্যায় পড়বে না। যেমন স্টমাক একটা বড় উদাহরণ, অগ্নিকোণেই থাকে, কিন্তু অগ্নিকোণে তো প্রাণবায়ু সমান বায়ু থাকে না। কি হবে এবার? এক্ষেত্রে কি স্যার এরকম একটু হবে? স্যার স্যার একটু আগেই তো আপনি বললেন যে এই যে বায়ু ক্ষেত্রগুলো এটা টোটালটাই বায়ু তত্ত্বের মধ্যে পড়ে। তা বায়ু তত্ত্বের মধ্যে যদি পড়ে তাহলে ইস্টে যদি সমান বায়ু পড়ে, তো সেক্ষেত্রে ওটা হতে পারে যে আমাদের গল ব্লাডার বা ব্লাডার এটা এসি জঠরাগ্নিতে আছে, এসিতে আছে, কিন্তু এটাও তো দেখতে হবে আহ, সেটার মধ্যে ইএসি বা ইস্ট আছে কিনা। এখানে কিন্তু ওই তা দেখা যাচ্ছে যেমন আমরা দেখছি যে এনএনই বা এনই এইগুলো ও সমানভাবে আংশিকভাবে এগুলো ঢুকে যাচ্ছে। তার মানে কি শুধুমাত্র পেট খারাপটাই রোগ নয়, মাথাটাও নার্ভের প্রবলেমটাও হতে পারে, এটাই আর কি আমার ব্যানবায়ুও মতে খারাপ এটাই হতে মনে পারে। হচ্ছে। এক্ষেত্রে হুম। ব্যানবায়ুটা তো সারা বডি কন্ট্রোল করে। যদি ধরুন আপনার এসি খারাপ, তার মানে ব্যানবায়ুর একটা পার্ট তো খারাপ আসবেই। এসি ইএসি কাছাকাছি, ওইটাতে ব্যানবায়ু খারাপ হতে পারে। সেক্ষেত্রে ব্যানবায়ু খারাপ হলে কিন্তু গোটা বডির সবকিছুই খারাপ হবে। তখন কিন্তু আপনার ইজ ভালো থাকলেও এসি খারাপ হলে তখন ওই জায়গাটা কিন্তু এফেক্ট করবে। হ্যাঁ, আমি এটাই আশা করছিলাম, কার থেকে পাই কার থেকে পাই। বাহ, এই একটা যুক্তিযুক্ত উত্তর পাওয়া গেল। এইভাবেই কিন্তু আমাদের মাথা খাটাতে হবে, যখন ভিজিটে আমরা যাবো প্র্যাকটিক্যালি, তখন এই ধরনের প্রশ্ন আসবে না, কিন্তু এর থেকেও জটিল প্রশ্ন আসবে, সেইগুলোর সম্মুখীন কিন্তু হতে হবে। আর সেইগুলো, এই যে প্রশ্নগুলো আমি করছি ঘুরিয়ে ফিরিয়ে ব্রেনকে খাটাচ্ছি এখন, এইটা কিন্তু তখন প্র্যাকটিক্যালি করতে হবে, আর তখন ঠিক জায়গায় ঠিক ঢিলটাকে মারতে হবে। বাহ, খুশি হলাম, ভালো লাগলো যে জায়গাটা ধরা গেছে, ধরতে পেরেছি আমরা। স্যার আমার একটা প্রশ্ন আছে, করব? হুম। স্যার উদান বায়ু বললেন কণ্ঠে আছে, তো আমরা জানি যে কণ্ঠ মানে হচ্ছে স্বর বা মাধুর্য। তো বাস্তুর সঙ্গে শব্দ একটা প্রত্যক্ষভাবে যুক্ত আছে, যেটা আমরা জানি নাদ ব্রহ্ম হিসেবে।
নাদ ব্রহ্ম হচ্ছে বাস্তু আর দেহ সম্পর্ক গড়ে ওঠে, যা হুম, অনুগত হয় কম্পনের মধ্যে দিয়ে। তা জগৎ হচ্ছে শব্দায়মান। তাহলে এই গান, এই গানের কোনো অংশ কি আমাদের মধ্যে এই বাস্তুর সঙ্গে যুক্ত, মানে এই হুম, সাতটা স্বর আর কি? হুম, অবশ্যই যুক্ত, আচ্ছা, 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 ওকে। অবশ্যই যুক্ত। যখন আমরা স্বর বিজ্ঞান পড়বো তখন বলবো। ও, এটাও আছে? আছে। ও, অনেক কিছু ভালো। করতে হবে। বাস্তুকে জানতে গেলে সম্পূর্ণ শাস্ত্রের নির্যাসটা লাগে, তবে বাস্তুকে জানা যায়। এমনি এমনি সে কর্মফল দাতা হয়নি। আপনি বাস্তু পুরুষকে জানছেন বা বাস্তুর সিস্টেমকে জানছেন, মানে আপনি কর্ম এবং কর্মফলের চক্রকে জানতে যাচ্ছেন। অর্থাৎ আপনাকে সমস্ত শাস্ত্রের জ্ঞান রাখতেই হবে, অল্প বিস্তর হলেও রাখতে হবে, না হলে বাস্তুকে জানতে পারবেন না। এমনিতেই বলা হচ্ছে বাস্তুশাস্ত্র খুব সহজ একটি বিষয়, কিন্তু বাস্তুশাস্ত্রের গভীরে প্রবেশ করে তাকে গভীরভাবে জানা, যদি পূর্বজন্মার্জিত কর্মফল না থাকে, অথবা পূর্বজন্মে সেই ব্যক্তি এবং ইহজন্মে যদি সাধন পথে না থাকে, তাহলে বাস্তুশাস্ত্রকে জানা অসম্ভব হয়ে যায়। সম্পূর্ণ সমস্ত শাস্ত্রের, সমগ্র শাস্ত্রের নির্যাস ভরা আছে এর মধ্যে। আর সেই নির্যাসটাকে পেতে তাহলে গেলে তাহলে শাস্ত্র স্যার আপনি যেটা বললেন, তাহলে স্যার আপনি যেটা বললেন, তাহলে পারুব্ধ এখানে কাজ করে? কোনটা? তাহলে কি পারুব্ধ এখানে কাজ করে, ব্যক্তির পারুব্ধ? অবশ্যই কাজ করে। প্রারব্ধ তো ও, সব জায়গায় কাজ করে, কোথায় করে না? ও, প্রারব্ধই তো সব আমাদের চালিত করছে, প্রারব্ধ। আছে, যখন আমরা পড়বো না কর্ম এবং কর্মফলের পরিচয়, একটা চ্যাপ্টার আছে না, শেষের দিকটাতে বোধহয় কি একটা আছে, অনেক পড়ে আছে, শেষের দিকে আছে। শেষের দিকে আছে। তবে হ্যাঁ, তবে এইটা নেই, এই যে আপনি বললেন যে এই স্বর জ্ঞানের এটা নেই। স্বরবিজ্ঞানটা নেই আপনাদের? না, ও না, দেন। তাহলে নেই, তাহলে পড়াবো না। ওটা অন্য ব্যাচের, কোথায় একটা দিয়েছে। নেই যখন পড়াবো না, চিন্তা নেই। আচ্ছা, যারা এই পুনর্জন্মে বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে কর্মফল কিভাবে পাওয়া যায়? তা সে বিশ্বাস করতে কি এসে গেল? সে আর বিশ্বাস তারাও তো কিছু থিওরির উপর বেস করে তাদের মানে জীবনযাত্রাটা নির্ধারণ করে। দেখুন, এখন বিষয় হচ্ছে, যদি আমরা চেঙ্গিস খাঁকে পড়ি আর তার ক্যারেক্টারকে যখন জানবো, এখন ম্যাক্সিমাম মানুষের যদি ডিএনএ টেস্ট করা হয়, যদি 100 জনের ডিএনএ টেস্ট করা হয়, কম করে 50 থেকে 60 জনের মধ্যে চেঙ্গিস খানের জিন পাওয়া যাবে, রক্ত পাওয়া যাবে, ডিএনএ পাওয়া যাবে। কেমন? এবার যখন ডিএনএ পাওয়া গেল, সে এখন অস্বীকার করছে, না এটা হতেই পারে না, আমি মানি না, বিশ্বাসই করি না, আমার মধ্যে চেঙ্গিস খান জিন থাকতে, ডিএনএ থাকতেই পারে না, বিশ্বাসই করি না। তো করো না, কি এসে যায় তাতে? সত্য পাল্টে যাবে? স্যার আমি বায়ুর আর পাঁচটা দেবতা বলে হিসেবে দিন না, মানি না। যেটা শরীরের বাইরে থাকে। হ্যাঁ, বায়ুর আর পাঁচটা আছে, যেটা আর বলে দিন না, সেটা শরীরের বাইরে থাকে, পাঁচটা বায়ু বললেন। শরীরের বাইরে যে 5টি বায়ু থাকে, আমি ভুলে গেছি, ওটা কে বলবে এখানে? অর্কদীপ বাবু বলবে। শরীরের বাইরে কি থাকে? বাইরে থাকলে কি করে হবে? সেরেছে। ওই তো নামগুলো জানি, যে নাগ, বাইরেই থাকে। কুর্ম, কৃক্কর, দেবদত্ত, ধনঞ্জয়। হুম, তারপর কাজ কি এদের? নাগবায়ুর কাজ হচ্ছে ওই শরীরকে স্ট্রেচ করা, আমরা যে গা মুড়ি বা এই মানে হেঁচকি টেচকি তোলা, যখন শরীরকে এই মানে শ্রিঙ্কিং হয় আর কি, আহ, সেটা নাগবায়ু। আর হচ্ছে এই কাশি বা হাঁচি, এটা হচ্ছে কৃক্কর বায়ু। আচ্ছা,
দেবদত্তর বায়ুর কাজ হচ্ছে উম, এই যখন ঘাম হয় সেটা ওদের দেবদত্ত, বা যখন আমরা দৌড়াই জোরে জোরে নিঃশ্বাস নিই, এইটা দেবদত্ত বায়ু কন্ট্রোল করে। আর ধনঞ্জয় বায়ুটার কাজ একটু আলাদা, মানে যখন কেউ মারা যায় তারপরেও কিছুটা সময়ও থাকে ব্রেনের মধ্যে শরীরটাকে পচানোর জন্য, মানে কোষগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য থাকে, মানে ও মৃত্যুর পরেও কিছুক্ষণ থেকে যায় ধনঞ্জয় বায়ু। তো 4টে হলো, আর একটা 4টে, আর কি বাকি তাহলে? কোনো যেন নাগ বললাম, দেবদত্ত বললাম, কৃক্কর বললাম, কিক্কর বললেন, ধনঞ্জয়। ধনঞ্জয়। আহ কুর্ম, কুর্ম বায়ুটার কাজটা আমার ঠিক মনে নেই। মুর্মুবায়ু, মুর্মুবায়ু, হ্যাঁ স্বর্গদেব বাবু। হ্যাঁ হ্যাঁ। স্যার বলুন একটু। না, আমি কি ঠিক বললাম সেটা ফার্স্টে বলুন, আমি তো ভুলও বলতে পারি। না, আপনি ঠিকই বলেছেন, কিন্তু গুলিয়ে ফেলেছেন। আচ্ছা, ঠিকই বলেছেন। বিষয় হচ্ছে বায়ু, যে বাইরের বায়ু বলছি, এটা 5 প্রকারের বায়ু হয়। বাইরের বায়ু কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এই বায়ুগুলো ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। মানে ব্যাপারটা হচ্ছে এসপি অফিস, এবার এসপি অফিসে কি হয় না, এসপি ওখানেই থাকে, এসপি ওখানটায় ওই অফিসটা ছেড়ে যায় না। কিন্তু ওই এসপির আন্ডারে যতগুলো থানা আছে, সেই থানার বড় বড় ওসি আছে, সেই থানাগুলোকে যে সামলায়, সেই ওসি গুলো এসপি অফিসে আসে, রিপোর্টিং করে, আবার চলে যায়। তো এই শরীরের ভিতরে যে 5টা বায়ুর কথা বললাম, এই 5টা বায়ু হচ্ছে ফিক্সড অফিসার ভিতরকার। এরা কিন্তু ওই জায়গাতেই থাকে, এরা বাইরে আসে না, নড়ে না চড়ে না। কিন্তু বাইরে তো কাজ থাকে, ঢেকুর তোলা, এই কাশি হওয়া, হ্যাঁচি হওয়া, ঘাম হওয়া, এই সমস্ত কাজ তো শরীরের বাইরে, চামড়ার বাইরের কাজ। এগুলো তো করতে হবে, কে করবে না? এগুলোর জন্য আবার 5টা বায়ুকে হায়ার করে রাখা হয়েছে চাকরি দিয়ে। তাদেরই নাম হচ্ছে নাগ, কুর্ম, কৃকর, দেবদত্ত, ধনঞ্জয়। এই হলো 5টা বাইরের বায়ু। স্যার ছোট করে কাজগুলো একটু বলে দিলে ভালো হয়। আজকে কাজ বলবো না, 10টা 10 হয়ে গেছে। শুধু লিখে রাখুন, জায়গা ফাঁকা রাখুন। আচ্ছা, তাহলে শুভরাত্রি স্যার। পরের দিনে কিছু কাজ হ্যাঁ, টাস্ক থাকবে? টাস্ক, হুম, হ্যাঁ টাস্ক থাকবে তো পরের দিনের, একটা দিয়ে দিন স্যার। অবশ্যই টাস্ক থাকবে। পরের দিনের টাস্ক হলো, লিখুন বলছি, প্রত্যেকে লিখুন। যেহেতু আমরা মেডিকেল নিয়ে পড়ছি, তো মেডিকেলের ওপরই টাস্ক থাকবে। যদিও টাস্কটা হতে পারে একটুখানি, মনে হতে পারে যে আমাকে ডাক্তারি পড়ছি নাকি, তথাপি এটা টাস্ক থাকবে। যখন আমরা নর্মাল হাঁটি, তো হঠাৎ করে দেখা যাচ্ছে হাঁটতে 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 কখনো কখনো গোড়ালির দিকটাতে ব্যথা অনুভব হয়, অথবা রাত্রেবেলায় যখন শুয়ে ঘুমাই, তখন জঙ্ঘা যে জায়গাটায় বলা হয়, মানে হাঁটুর নিচ যে অংশটা থাকে, পায়ের পেটি বলা হয়, বাংলাতে আমরা পায়ের পেটি বলি, ওই জায়গাতে একটা শিরা আছে, হঠাৎ করে এমন টান মারে যেন পুরো পাটাকে কেউ টেনে খিঁচ মারলো একটা, এটা অনুভব হয়। আবার কখনো কখনো দেখা যায় যে একটা সামনে বড়সড় অশান্তি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, ঝামেলা হচ্ছে, কোনো ব্যক্তি থাকে যে সেটাকে দেখে ঠিক নিতে পারছে না, অটোমেটিক সেটা দেখার পর তো আর হাঁটু কাঁপছে, সে কি বলবে থতমত খাচ্ছে, ঠিক করতে পারছে না।
সে চেষ্টা করছে, নিজেকে বোঝাচ্ছে, তাও যেন এই হাঁটু দুটোকে কন্ট্রোল করতে পারছে না, ঠিক থরথর করে কাঁপছে, হাতটাও কখনো কখনো কেঁপে উঠছে। এর সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই পেট ডাকা, যে পেট ডাকে মাঝে মধ্যে, অনেকেরই ডাকে, আমাদের জানি, আমরা পেট ডাকার শব্দ জানি, শুনতে পাই। এই যে পেট ডাকা, এই যে কটা সিমটম বললাম, প্রত্যেকটা সিমটম একটাই কারণেই হয়, প্রত্যেকটা ঘটনা একটা ঘটনার জন্যই ঘটে। তো এবার এটা বলতে হবে যে এই যে পুরো সিমটমের কাহিনীটা আমি বললাম, এটা কোন অর্গান থেকে হয় বা কেন হয়, কি জন্য হয়, এর সঙ্গে বাস্তুর সম্পর্ক কি, এবং কোন দিক এর সঙ্গে জড়িত, কোন বায়ু এর সঙ্গে জড়িত, এটাই টাস্ক। স্যার লাস্ট বাক্যটা আরেকবার বলুন, হ্যাঁ, শেষ বাক্যটা আরেকবার বলুন। এগুলো কেন হয়, কোন বায়ু দ্বারা হয়, বাস্তুর সঙ্গে সম্পর্ক কি? প্রথম কি এক্সাম্পলটা দিলেন? না একবার হাঁটার যেমন সময় ওই যে গোড়ালিতে ব্যথা। এই যে আচ্ছা আচ্ছা। ব্যক্তির হাঁটু কাঁপে, তারপরে হ্যাঁ আর একটা হ্যাঁ, কি বললেন না, ব্যক্তির হাঁটু কাঁপে, আমি কোনো একবার রিপিট ঝামেলা। করে দিচ্ছি, আমি হ্যাঁ একবার হ্যাঁ, রিপিট করে দিচ্ছি, সবাই শুনে নিন। হাঁটার সময় গোড়ালিতে ব্যথা, ঘুমানোর সময় পায়ের পেশিতে টান, ঝামেলা দেখার সময় হাঁটু কাঁপা, আর মাঝে মাঝে পেট ডাকা। এগুলো কেন হয়, কোন বায়ুজনিত কারণে হয়, বাস্তুর সঙ্গে সম্পর্ক কি? এটা একটাই বায়ু তো মেইন? হ্যাঁ, একটাই। বুঝতে পেরেছি। না, এখন বলতে হবে না। স্যার আমার একটা প্রশ্ন আছে, হুম, মানে একটা জাস্ট এর সাথে রিলেট করার চেষ্টা করছি, আমি জানি না। अपाने जुहति प्राणम प्राणे पानम तथा परे प्राणापान गतिरुद्ध्या प्राणायाम परायणाः। প্রাণগতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণः। হ্যাঁ, এটার মানেটা কি? এটা এখানে প্রাণায়ামকে ব্যাখ্যা করা হয়েছে। প্রাণায়াম ব্যাখ্যা তো এটা। হ্যাঁ ঠিক আছে। প্রাণায়ামটাই যোগের পার্ট। সব কটার মধ্যে আমার একটাই জিনিসে জাস্ট পেট গুড়গুড় করাটাও কি কোনো রকম ভাবে মানে এই পায়ে টান ধরা বা ঝামেলা দেখে হাঁটু কাঁপার মতো একই কারণে হয়? একদম, ওটার সঙ্গে লিংক রয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। এখানে একটা ব্যাপার রয়েছে যে মানে এই যে পেট গুড়গুড় করা বলছেন, এটা কিন্তু দুটো পার্টে হয়, একটা আপার অ্যাবডোমেন, একটা লোয়ার অ্যাবডোমেন। যখন ধরুন পায়খানার প্রবলেম হয় তখন একটা অন্যরকম, আবার যখন আমাদের খিদে লাগে তখন কিন্তু একটা, ওটা তখন আপার অ্যাবডোমেনে হয়। এবার আপনি মানে কোন গুড়গুড় করাটা বলছেন? আমি পেট বলেছি, পেট বলতে নাভিকে বোঝানো হয়েছে, আর নাভি সংলগ্ন জঠরাগ্নি থাকে। মানে আপার অ্যাবডোমেনের কথা বলছেন? হুম, আচ্ছা, তাহলে ওটা তো সমান বায়ু। হ্যাঁ, এখন এখানে নয়, এখানে নয়, আজকে আচ্ছা না। আচ্ছা। স্যার এবার 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 একটা কথা বলবো। হুম, বলছি আমাদের এক্সকারশনে একটা নিয়ে চলুন, দেখুন না ইচ্ছে কে কে আছে, রাজি আছে। ইচ্ছে আছে, কিন্তু ব্যাপার হচ্ছে সংখ্যাটা এতটাই কম যে খরচে কুলোবে না। না, কে কে রাজি আছে সেটা তো দেখুন আগে। তো যদি আমরা একদিনের কোনো ট্যুর করি কোথাও, আমরা কাদের কাদের পাচ্ছি একটু হাত তুলুন তো দেখি। মুখে হাত তুলে দেখে মুখে বললেও হবে। হাত তোলাটা সহজ, মুখে বলাটা কঠিন তো।
দেখেছেন এখানেই রেসপন্স কম, 3 থেকে 4 জন। স্যার দিনে যেয়ে দিনে আসা কি? দিনে গিয়ে দিনে আসা কি করে হবে? দিনে গিয়ে রাতে আসা হতে পারে। সেটাই আর কি, মানে ওই যেটা মানে আর কি একদিনের কথা বললো তো, একদিনের কথা তো বললো। এখানেই মাত্র 4 জনকে পাচ্ছি, আর 4 জন নিয়ে তো ট্যুর করা যাবে না। শিবরাত্রির পরে যদি করেন তাহলে হয়তো আমি যুক্ত হতে পারি। শিবরাত্রি তো মার্চের 12 না 13 তারিখে আছে। দেখুন ফেব্রুয়ারি আমরা এই 15-তে মুহূর্তে আছে। একটা প্ল্যান করছি, নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, যা 2-3টে ক্লাস হয়েছে সবে সবে। তো সমস্ত কটা ব্যাচকে নিয়ে একটা প্ল্যান করছি যে অফলাইন ক্লাস, কেমন, একদিন দুদিনের জন্য না ওটা। এখন এখন যেহেতু শুরু করছি আমরা, তো শুরুটা একদিনেরই করব। একদিনের একটা ওয়ার্কশপ হবে কোনো একটা অডিটোরিয়ামে, কোনো একটা হলে, সকলকে সেখানে ডাকা হবে, ডেকে প্র্যাকটিক্যাল হাতে ধরে শেখানো যেটাকে বলে। আমরা ভিজিটে ডাকি, অনেককেই ডাকি যখন প্র্যাকটিক্যালি ভিজিটে যাই, কিন্তু সমস্যা হয়ে যায় ভিজিটে গিয়ে বোঝানোটা একটু ডিফিকাল্ট, অনেক রকম প্রতিবন্ধকতা আসে, এবং সেখানে সমস্ত ভিজিটে নিয়ে যাওয়া সম্ভব হয় না। ক্লায়েন্টেরও কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো গোপন রাখতে হয়। তো ভিজিটে গিয়ে প্র্যাকটিক্যালি শেখানোটা কোথাও না কোথাও গিয়ে একটুখানি হ্যাম্পার হয় বটে। যার জন্য কিছু কিছু নলেজ আছে, কিছু কিছু জ্ঞান থাকে যেটা অনলাইনে দেওয়া সম্ভব হয় না, সত্যিই সম্ভব হয় না, স্বীকার করছি। অনলাইনে সবটা সম্ভব নয়। কিছু কিছু বিদ্যা থাকে যেটা হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়ার মতোই, আর সেটা সামনাসামনি থেকেই দেওয়া যায়, অফলাইনে দিতে হয়। তো এই জন্য এই বছর থেকে একটা প্ল্যানিং করছি যে একটা দিনে একটা অনুষ্ঠান মতন করা হলো, এবং সেখানে কিছু জিনিস প্র্যাকটিক্যালি শেখানো হলো, যেরকম দেবতা বাস্তুটা আমরা অনুষ্ঠানটা মোটামুটি কত দূরে, মানে কোথায় হবে সেটা একটা কলকাতার পজিশন স্যার, জানতে যেটাই চাই। করুন যেটাই করুন আগে থেকে বলবেন কিন্তু। হ্যাঁ ওই সেটা আজকে বলবেন কালকে হবে এরকম করবেন না কিন্তু। হ্যাঁ, সেটা তো বটেই। আর ডিস্টেন্সটা একটা ফ্যাক্টর, সেটা কোথায় সেটা একটু জানলে কলকাতার মধ্যেই আমরা ভালো। চেষ্টা করব, কলকাতার মধ্যে, আর মানে তাহলে তো হাওড়া, খুব ভালো হয়। হ্যাঁ হাওড়া, কলকাতা বা বালি বা বেলুর, এর মধ্যেই একটা চেষ্টা করছি। তো ওইখানে আমি আশা করব যে প্রত্যেকেই পাবো, কারণ ওটা পেলে কি হবে, অনলাইনে নলেজ তো নিচ্ছি ঠিক আছে, কিন্তু এটা পর্যাপ্ত না। অফলাইনেরও ব্যাপার থাকে কিছু, যেখানে আমরা, যেরকম অরা স্ক্যানার নামে একটা যন্ত্র আছে, যার ব্যবহার প্র্যাকটিক্যালি হাতে ধরে না শিখিয়ে দিলে একটু ডিফিকাল্ট হয়, মুশকিল হয়। কেমন, এরকম অনেক অনেক ছোট ছোট যন্ত্র আছে যেগুলোর ব্যবহার আমাদের জানতে হবে, প্র্যাকটিক্যাল ভিজিটের ক্ষেত্রে লাগবে। এগুলো প্রয়োজন হয়, তাই তো? হ্যাঁ, ভীষণ প্রয়োজন হয় অরা এগুলো। স্ক্যানার এগুলো কি মানে এমনি পাওয়া যায়, কিনতে পাওয়া যায়? হ্যাঁ, কিনতে অবশ্যই পাওয়া যায়। আচ্ছা, মানে আমি যা জিজ্ঞেস করছি এগুলো, কিরকম কি দাম হয় বা কিছু না একটা এগুলো আইডিয়া দিতে পারবে? কস্টলি হয়, এগুলো মোটামুটি 20-22 হাজার টাকা করে দাম আছে এক একটা, খুব আচ্ছা, কস্টলি হয়, কিন্তু খুব কাজের, এটা খুবই কাজের। হ্যাঁ, এটা আমি অন্য একটা জায়গা থেকেও জানি, সেটা খুবই কাজের। হ্যাঁ মানে অন্য হিলিং মডালিটির সঙ্গে আমি যুক্ত আছি, সেখান থেকে আমি একটু জানি। হ্যাঁ, না অরা স্ক্যানার খুব কাজ করে, খুব দারুণ কাজ করে, এবং ব্যক্তির অরা, যে কোনো বস্তুর অরাকে চেক করতে খুব সাহায্য করে, এবং তার সঙ্গে সঙ্গে তো যদি কারোর যখন অরা অফলাইন দুর্বল হয়, ক্লাস হবে, সেই অরাটাকে আমরা কি করে বুস্ট করতে পারি সেগুলো জানা যায়, একদম ক্লিয়ারলি দেখাও যায়, দেখাও যায় আমি একদম। দেখেছি। হুম। তো এই স্যার সমস্ত যখন যন্ত্র, হ্যাঁ বলুন। বলছিলাম যখন অফলাইন ক্লাস হবে তখন আমরা এই ইনস্ট্রুমেন্ট গুলো দেখতে পাবো তো? অবশ্যই এই ইনস্ট্রুমেন্টগুলো দেখতেও পাবেন, হাতে দেওয়াও হবে, ব্যবহার করা কি করে, মানে ব্যবহার কি করে করবেন শিখিয়েও দেওয়া। সম্পর্কে আমাদের ডিটেল জানাটা খুব দরকার। হুম, সঙ্গে ইউজিং প্রসেস এগুলোর তো জানা দরকার। হ্যাঁ সবটাই এটা ঠিক। ভীষণ ভালো সিদ্ধান্ত অফলাইন ক্লাসের। আমি তো একটা অফলাইন ক্লাসে এসে 7 দিন ধরে আছি। বাহ, খুব আর ভালো। একটা এখনো রিকোয়েস্ট করছি, মানে যেহেতু মানে কলকাতার কাছাকাছি একটু হলে ভালো হয়। হ্যাঁ ওই আমার কাছাকাছি একটু আমরা, সমস্যা হয়ে যাবে, আমার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমি একটু মানে বেশি দূরে একা যাতায়াত করাটা একটু সমস্যা হয়ে যায়, ওহো, সেই আচ্ছা জন্য বলছি। আচ্ছা আচ্ছা।
না না ঠিক আছে, আমরা কলকাতার মধ্যেই চেষ্টা করছি, আমরাও চেষ্টা করছি। মানে কলকাতাটা হলে অনেকে দূর ব্যাস দূর থেকে তাহলে তো আসবেন। অনেকটাই বেটার। হ্যাঁ, হ্যাঁ একদম। যার জন্য ওটা সুবিধা হবে। কলকাতাটা হলে কি যাতায়াতের সুবিধাটাও থাকে, মানে একদম। ইজি রিচ এই ব্যাপারটা থাকে। হ্যাঁ, ওটা আমরাও ভাবছি যদি মেট্রোর কাছাকাছি করা যায়, যে কোনো মেট্রো, তাহলে আরো সুবিধা হয়। এটা হলে ভীষণ ভালো হয় স্যার, এটা আমি আপনাকে বলছি, মেট্রো রুটে যদি হয় তাহলে ভীষণই ভালো হয়। ওটা আমিও চেষ্টা করছি, কারণ ওটার পক্ষে সবারই সুবিধা, যাতায়াতটা খুব সুবিধা হয়। আর আমাদের অবস্থাটা ভাবুন তো, জেলা থেকে আসাগুলো। আপনার তো বাস নাকি, না ট্রেন? পাচ্ছে ট্রেন। ট্রেন, না ট্রেন তো খুব সুখের জার্নি, অসুবিধে কি আছে? আর সে তো আছেই, কিন্তু একটা বিশাল টাইম ইনভেস্টমেন্ট না, এখানে আমার 7 দিন চলে গেল। হ্যাঁ, টাইম লাগবে না। আমরা এখন আবাসীয় ব্যবস্থা করছি না, আবাসীয় ব্যবস্থা করব আর একটু বড় হলে, তখন আবাসীয় ব্যবস্থাটা করব। কারণ এটা 5 দিনের কোর্স হয়, কেমন? এই অফলাইন যে কোর্সটা আমি বলছি অ্যাডভান্সের জন্য, এটা 5 দিনের কোর্স টোটাল। 5 দিন সেখানে থেকে সেখানকার আবহাওয়ার মধ্যে একটা প্রপার ট্রেনিং 5 দিনের হয়। কিন্তু সেই 5 দিনটা আমরা এক্ষুনি ব্যবস্থা করতে পারবো না, একটা হিউজ ব্যাপার আছে এর মধ্যে। যার জন্য এখন প্রথম শুরু হচ্ছে, তাই এটা একদিন দিয়েই শুরু হবে, কেমন? স্যার এটা 5 দিন আচ্ছা, ধরে চলবে? না 5 দিন ধরে চলবে না, আপাতত করবো একদিন স্যার, আমরা করবো। ক্লাস হয়ে গেছে। বলুন, কি বললেন? স্যার গ্রুপ 5 লিস্ট দিন করবো ধরে তো? চলবে? হ্যাঁ 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 রান্নাটা হ্যাঁ। স্যার বলছি গ্রুপ এটা থেকে 5 দিন ধরে চলবে? হ্যাঁ, লিভ আজকে। করতে পারেন, লিভ করতে পারেন। না, থ্যাংক ইউ 5 স্যার, দিন গুড ধরে চলবে না, এটা পরবর্তীকালে আমরা 5 দিনে নিয়ে যাব, কারণ